হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ওয়ান শট ক্লাসে। আজকের ক্লাসে আমরা এমন একটা প্যাসেজ পড়ব যে প্যাসেজটা থেকে অবশ্যই এবছর যে কোনো বোর্ডে একটা প্রশ্ন আসবে। ওয়াই এডুকেশন, এই প্যাসেজটা থেকে যে কোনো বোর্ডে একটা কোয়েশ্চেন আসে। আমরা এর গ্রামাটিক্যাল অ্যানালাইসিসগুলো দেখব, তারপর হচ্ছে এর সাথে যে কোয়েশ্চেন আনসারগুলো রিলেভেন্ট আছে সেগুলো প্র্যাকটিস করব। আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব এবং এমসিকিউ যেগুলো আমি সলভ করব শুধু সেগুলাই যেগুলো তোমরা আটকাবা। ঠিক আছে, ডিরেক্ট প্যাসেজের লাইন থেকে সলভ করে দিয়ে তো লাভ নেই, এগুলো তো পারবা। যেগুলো থেকে আটকাতে পারো ওগুলা সলভ করে দিব, একটা সামারি করাবো, একটা ফ্লো চার্ট করবো, অর্থাৎ তোমার 35 মার্কসের প্রিপারেশন হয়ে যাবে জাস্ট একটা ক্লাস করলে। আর অ্যাডমিশনের জন্য কি কভার হয় সেটা তো ক্লাস করলেই বুঝবা। তো চলো শুরু করা যাক। তো এখন ওয়াই এডুকেশন, তোমরা আমার একটা কথা বলো তো, এডুকেশন এটা কোন পার্টস অফ স্পিচ? এডুকেশন এটা কোন পার্টস অফ স্পিচ? এডুকেশন এটা কোন পার্টস অফ স্পিচ? তোমাকে যদি পরীক্ষায় বলে যে আচ্ছা বলো তো এডুকেশন কোন পার্টস অফ স্পিচ, এটা তোমার কি হবে? অলরেডি কিন্তু তোমাদেরকে আমি নাউন কিভাবে বের করে শিখাইছি। লাস্টে যদি তোমার কি ION SION TION থাকে তাহলে সেটা কি হবে বলো তো? সেটা কিন্তু আমার হবে হচ্ছে নাউন, সেটা হবে হচ্ছে নাউন। ঠিক আছে, নাউন। আর এখানে ধরো একটা কথা আছে হচ্ছে ওয়াই এডুকেশন, ওয়াই এডুকেশন। তাহলে ওয়াই এডুকেশনের এই যে এইটা আমার কি বলতো? এটা আমার ওয়াইটা কি একটা প্রোনাউন, কিন্তু এটা নাউনের আগে বসে এডুকেশন সম্পর্কে একটা কথা বলতেছে। সো এই ওয়াইটাকে কিন্তু আমরা বলতে পারি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যে প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, রাইট? ক্লিয়ার তোমরা? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো নামের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, এই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, আগের ক্লাসগুলো কই পাবো? আগের ক্লাসগুলো গ্রুপে পাবা, ওয়েব অ্যাপে পাবা, সব জায়গায় পাবা, সব আপ টু ডেট আছে। তাহলে দেখো আমরা পড়া শুরু করি। এতটুকু আমাদের একদম কি ছিল বলতো? এতটুকু ছিল হচ্ছে আমাদের একদম বেসিক কথাবার্তা, এতটুকু ছিল হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এরপরে আমাদের কি আছে বলতো? এডুকেশন গিভস আস নলেজ। এডুকেশন আমাদের কি দেয়? এটার উচ্চারণ কিন্তু এডুকেশন, জেড উচ্চারণ, এই যে এই উচ্চারণটা, এটা হচ্ছে ফনেটিক অ্যালফাবেট ডি জেড উচ্চারণ, যা উচ্চারণ এডুকেশন, এডুকেশন। ঠিক আছে, যাক উচ্চারণ না পড়াই। তো নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস, সেট শব্দটাতে আমরা খেয়াল রাখবো। এইটা দিয়ে আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। এগুলা কি বলতো? এগুলা থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তাহলে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। তার মানে এডুকেশন বা আমাদের পড়াশোনা এটা আমাদের কি দেয়? জ্ঞান দেয়, যেটা আমাদের কিছু অ্যাবিলিটি গ্রো করে এবং যেটা আমাদের কি লাইফে কি মিনিংফুলি ফাংশন করতে হেল্প করে। এরকম হচ্ছে বাংলা মিনিং। আমরা বাংলা মিনিং এ কম ফোকাস করব, কারণ আমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলোতে বেশি ফোকাস করতে হবে। বাংলা তুমি যে কোনো গ্রামার বই কিন, যে কোনো বইতেই তুমি পাবা, বাট এখানে যা পড়াচ্ছি সেটা পাবা না। সো আমরা সেদিকে খেয়াল করব, রাইট? আচ্ছা, সার্চ এস আমাদের দিয়ে কি ব্যবহার করা হয়? সার্চ এস দিয়ে বলো তো। সার্চ এস মানে আমার কোনো এক্সাম্পল দিতে ব্যবহার করা হয়। তাহলে সার্চ এস এর পরিবর্তে আমরা যদি এটারে প্যারাফ্রেজ করতে চাই, ধরো এখানে রিটেন অ্যানাটমি গুলা বলে দিচ্ছি, প্যারাফ্রেজ করতে গেলে আমরা এখানে ফর এক্সাম্পল দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি হচ্ছে ফর ইনস্ট্যান্স। এগুলা কিন্তু আমরা দিতে পারি। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। আচ্ছা, অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা। এটার সিনোনিম হইতে পারে ক্যাপাবিলিটি অথবা কম্পিটেন্স। দেখো অ্যাবিলিটির লাস্টে TY আছে, তাহলে এটা কি? আমাদের এইটা একটা নাউন। তাইলে আমাদের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো হইতে হবে সেগুলাও কিন্তু আমাদের নাউনই হইতে পারে। কম্পিটেন্স লাস্টে ENC থাকলে নাউন, TY থাকলে তো নাউন, জানি, রাইট? আচ্ছা, তাহলে টু ডিসাইড থিংস রেশনালি, রেশনালি মানে কি? যৌক্তিক ভাবে। তার মানে আমাদের যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কার সাথে কানেক্টেড বা রিলেটেড? এডুকেশনের সাথে রিলেটেড। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং আমাদের যে রাইট চয়েস সেটাও কিসের উপর নির্ভরশীল বলতো? আমাদের এই এডুকেশনের উপর নির্ভরশীল। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু। এখন
এখানে আমরা এই পার্টটুকু আমরা খেয়াল রাখবো। লার্নের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে হাউ টু হয়, এইটা আমাদের হচ্ছে ইনফিনিটিভের রুলস, এটা আমরা পড়বো। এটা কি আমাদের ইনফিনিটিভের রুলস, আমি জাস্ট প্রথম স্লাইডটাতে দেখায় রাখতেছি ইনফিনিটিভের নিয়ম। তো ইনফিনিটিভের কোন নিয়মটা আমরা পড়বো এবং ইনফিনিটিভটাও আমরা আজকে পড়বো, ঠিক আছে। ইনফিনিটিভ থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, ভার্সিটিতেও আসে। অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, মানে আমাদের ওই যে মেন্টাল অ্যাবিলিটি বা যোগ বিয়োগের যে সক্ষমতা সেটার কথা বলা হয়েছে। উই গেন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আসলে এডুকেশন আমাদের একটা ডিগ্রি দেয় ফর্মাল, বাট এটা কি আমাদের সেলফ কনফিডেন্স কিংবা এই রিলেটেড বিষয়গুলোর সাথে রিলেটেড। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফস, ঠিক আছে, আমরা আমাদের নিজেদের সম্পর্কে ভাবি। এখন তোমরা আমার একটা কথা বলো তো, আওয়ার সেলফ এটা কোন ধরনের প্রোনাউন? আওয়ার সেলফ এটা কোন ধরনের প্রোনাউন? এই আওয়ার সেলফটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে আমাদের কি থাকবে বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে আমাদের সেলফ, সেলফস এগুলা থাকবে, ঠিক আছে। সেলফ অথবা সেলফস এগুলা থাকবে, যেরকম আওয়ার সেলফ, ইউর সেলফ, দাই সেলফ, ঠিক আছে, এগুলা থাকবে। আচ্ছা, অ্যান্ড আর্টিকুলেট, আর্টিকুলেট মানে স্পষ্টভাবে প্রকাশ করা, আওয়ার থটস, ঠিক আছে, আমাদের চিন্তাগুলা ঠিকভাবে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য এটা প্রয়োজন। এক্সপ্রেস অথবা আটার, এই জায়গার ব্যবহারটা বলবো। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ। কমিউনিকেটের পরে উইথটা কেন বসতেছে? আমাদের যোগাযোগ করা অর্থে। উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ অ্যাফেয়ার্স ওয়েল। তো এইখানে আমাদের পাঞ্চুয়েশনের একটা ব্যবহার, সেটা হচ্ছে আমরা এই যে সেমিকলনটা আছে, ঠিক আছে, এটা আমরা এন্ড এর পরিবর্তে ব্যবহার করতে পারি। এটা অনেকে বলবে ভুল আছে, না, বাট এটা এন্ড এর পরিবর্তে বড় বড় সেন্টেন্স গুলাতে এন্ড এর পরিবর্তে আমরা এই সাইনটা ব্যবহার করতে পারি, আমরা এই সেমিকলনটা ব্যবহার করতে পারি। বুঝতে পারছি বলতো? এইটাই কিন্তু আমাদের রিটেন অ্যানাটমি। ধরো তোমার কোনো ফ্রেন্ড কি করবে, এন্ড লিখবে, বাট তুমি দিন শেষে কি করতেছো, একটা সেমিকলন দিতেছো, এবং এই জিনিসটাই তোমাকে আগায় রাখবে, অন্য 10 জনের চেয়ে ঢাবি রিটেন কিংবা অন্য অন্য জায়গায় এগিয়ে রাখবে, রাইট? আচ্ছা, তাইলে চলো আমাদের ইনফিনিটিভ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখি। তাহলে এই জায়গায় একটা কথা বলছিলাম না, ইনফিনিটিভের নিয়ম। আচ্ছা, তার আগে বলতো ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে কি বলতো? সরি স্যার, ক্লাস জয়েন করতে লেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এখন থেকে বুঝো, এখন থেকে বুঝলেই পারবা, সমস্যা নেই। দেখো আমি তোমাদেরকে বলি ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ সম্পর্কে আইডিয়া আছে? 26 ব্যাচের যারা আসিলা কলেজ অ্যাডমিশনে কিন্তু পড়াইছি তোমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা খুব সহজ, টু প্লাস ভার্ব ওয়ান। টু প্লাস ভার্ব ওয়ান সাধারণত যখন নাউনের মতো কাজ করে সেটাই কি, সেটাই হচ্ছে ইনফিনিটিভ। ধরো আমরা বলতেছি এক্সাম্পল, টু রিড is a good habit। তারপরে ধরো বলতেছি টু সুইম রেগুলারলি is conducive to health। তাইলে তোমরা আমার একটা কথা বলো, এখানে টু রিডটা কোন মানে কি এবং টু সুইম এটা কি, এই দুইটা কি? ধরো তোমার অপশনে দেয়া থাকবে 3টা অপশন, ঠিক আছে। ধরো বলা থাকলো ইনফিনিটিভ, বিতে বলা থাকলো পার্টিসিপল, সিতে দেওয়া থাকলো জেরান্ট। এগুলা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্ট। এখানে দেওয়া থাকলো নান। এটা কি হবে বলতো? ডিপার্চার ওয়ার্ডটার মানে কি, মানে প্রস্থান করা, ছেড়ে যাওয়া। তো এটা কি হবে বলতো? এই দুইটার উত্তর কি? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটার হচ্ছে তোমার মানে কি? এটা হচ্ছে তোমার কি, এটা তোমার কি হবে বলতো? আচ্ছা দেখো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে টু রিড, এটা আসলে আমাদের কি বুঝাইছে?
টু প্লাস ভার্ব ওয়ান, নাউনের জায়গায় বসছে, সাবজেক্টের মতো কাজ করতেছে। এই পুরো অংশটারে আমরা তাহলে বলবো হচ্ছে ইনফিনিটিভ। এই পুরো অংশটাকে বলবো হচ্ছে আমরা ইনফিনিটিভ। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্ব, আচ্ছা এটা আগে বলে নাও, তাহলে টু সুইম, টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান মানে কি? টু প্লাস ভার্ব ওয়ান মানেই হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এখন ধরো এবছর সম্ভবত একটা প্রশ্ন আসছিল মেডিকেলে যে নিচের কোনটা ইনফিনিটিভ মার্কার, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছুর মার্কার মানে কি? যেটা তার মানে কি ডিস্টিংগুইশ ক্যারেক্টারিস্টিক্স, কঠিন লাগতেছে রাইট? ডিস্টিংগুইশড ক্যারেক্টারিস্টিক্স কি? যেটা দেখে কাউকে চেনা যায়। এখন ভার্ব ওয়ান তো তুমি এমনি দেখেই চিনবা, তাহলে ইনফিনিটিভটা তুমি কি দেখে চিনতেছো? তুমি আলটিমেটলি ইনফিনিটিভটা কি দেখে চিনতেছো? তুমি কিন্তু এই টুটা দেখে চিনতেছো যে এটা ইনফিনিটিভ, রাইট? তো এটা দেখে তুমি মার্ক করতে পারতেছো, তাহলে টুটারে আমরা বলতে পারি মার্কার। কিসের মার্কার? কি দেখে তুমি মানে কি আইডেন্টিফাই করতেছো? ইনফিনিটিভকে। তাহলে পুরাটাকে একত্রে বলতে পারি ইনফিনিটিভ মার্কার, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? পুরাটারে বলতেছি ইনফিনিটিভ মার্কার। বুঝছো? তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ টু হেয়ার, এটারে কিন্তু তুমি বলতে পারবা ইনফিনিটিভ মার্কার। তাহলে এটারে বলবো কি আমরা? ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার। তাহলে এই স্লাইডটাতে আমরা কি পড়লাম বলো তো? এই স্লাইডটাতে আমরা কি পড়লাম? এই স্লাইডটাতে আমরা পড়লাম হচ্ছে ইনফিনিটিভ অ্যান্ড ইনফিনিটিভ মার্কার। বুঝছো? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। জি স্যার, ক্লিয়ার, ওকে। চলো আমরা সামনে যাই। তাইলে ইনফিনিটিভ তো বুঝলাম, এখন এইটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ রুলস আছে। এটা আমাদের দুইটা জায়গায় লাগে। প্রথমে লাগে হচ্ছে এটা রাইট ফর্ম অফ ভার্বে, আর এটা আমাদের ট্রান্সলেশনেও জানে, ট্রান্সলেশনেও এইটা আমাদের এই কনসেপ্টটা লাগে। দেখো এই কয়েকটা ভার্ব আছে আমাদের, নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেইন। নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেইন, এই যে কয়েকটা ভার্ব, এদের পরে ইনফিনিটিভ বসাতে হয়, ঠিক আছে? এই সকল ভার্বের পরে যদি তোমার ইনফিনিটিভ বসাইতে হয়, তাহলে আমাদের হাউ শব্দটা যুক্ত হয়। হাউ শব্দটা যুক্ত হয়, তাহলে কি আমাদের হাউ প্লাস ইনফিনিটিভ বসে। এতটুকু কি হাউ, তো হাউ এর জায়গায় টু প্লাস ভার্ব ওয়ান মানে কি ইনফিনিটিভ, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, তাহলে হাউ প্লাস ইনফিনিটিভ। যেরকম আই নো হাউ টু ডু ইট, ধরো তোমার ট্রান্সলেশনে আসলো যে এটা কিভাবে করে আমি জানি, তাইলে তুমি যদি এখানে নোটা বসাও, আই নো, তারপরে আমি এই যে ডু ভার্বটা ব্যবহার করার জন্য আমার এখানে কি বসাচ্ছি? একটা হাউ বসাচ্ছি, হাউ টু ডু ইট। তারপর ধরো এই যে কি করে অঙ্কটি করতে হয় তিনি আমাকে দেখালেন, তাহলে হি শোড মি, এটা কি শো ভার্ব, শোর পরে কি একটা হাউ বসবে, হাউ টু ডু দা সাম অথবা হাউ টু সলভ দা সাম। বুঝা গেছে? তাহলে আমারে বলো তো এইটা কি হবে? আই ডোন্ট নো, নো ভার্ব আছে, তাহলে নো ভার্বের পরে যদি একটা এই যে আমাদের এক্সপ্লানেশন, নোর পরে ধরো আমরা হাউ আনবো, নোর পরে হাউ আনবো, তাহলে পরের অংশটুকু আমার কি হবে? অবশ্যই ইনফিনিটিভ হবে, অবশ্যই ইনফিনিটিভ হবে। আর ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এটা কি হবে? হাউ হ্যাভ ট্যাকেলড, না হ্যাভ, হ্যাভ তো হবেই না। আর ট্যাকেল যেহেতু আছে, ট্যাকেলের পর কি হ্যাভ যদি থাকতো তাহলে কি V3 হইতো, ট্যাকেলড হইতো, এটা তো হবেই না পাস্ট ফর্ম। ট্যাকেল শুধু ট্যাকেল হবে না, টু প্লাস ভার্ব ওয়ান হবে, তাহলে টুটা বসাইছি আমি এখানে, তাহলে কি টু ট্যাকেল দা প্রবলেম। ধাবিতে আসা একটা কোশ্চেন, বুঝছি? তাহলে বলো তো এটা কি হবে? মুক্তা নোজ ড্যাশ টু সুইং সিং, এটার তোমার ট্রান্সলেশনও আসতে পারে। ট্রান্সলেশনটা আসতে পারে এরকম যে
মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। দিয়ে ব্র্যাকেটে বলে দিল, কি দিল, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তাহলে জানে কিভাবে, কিভাবেই মানে কি, হাউ, আর জানে, জানে মানে কি, নো, তাই না, নো। যেহেতু মুক্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস, তাহলে নো আছে, হাউ আছে, তাহলে বাকিটুকু কি হবে, প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে কি, 2 + V1, তাইলে এখানে কি হাউ টু হবে, তাই না, হাউ টু, এই যে হাউ টু, এই যে হাউ টু হবে, হাউ টু সিং। বুঝছো? আজকে না ক্লাস অফ থাকার কথা ছিল, হ্যাঁ ক্লাস অফ থাকার কথা ছিল, বাট দেখো 30% স্টুডেন্টস এখনো চাচ্ছে 3 দিন ক্লাস হোক, এই সপ্তাহটা অন্তত ক্লাসটা নেই, তারপরে অফ দিব। আসলেও 3 দিন তোমাদের জন্য ইংলিশ 3 দিন পড়া, তাও ফার্স্ট পেপার, এটা অনেক প্রেশার হয়ে যায়, আমি বুঝতেছি এখন, এটা আমি এখনই বুঝতেছি তোমাদের। আমার জন্য যতটা না প্রেশার, তোমাদের জন্য অনেক বেশি প্রেশার হয়েছে। ঠিক আছে, নেক্সট সপ্তাহ থেকে এটা হবে, আমি গ্রুপে জানাই দিব। তারপরে দেখো, এডুকেশন হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্টলি কোন পার্টস অফ স্পিচ, এটা তোমরা বলবা। ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা দুনিয়া সম্পর্কে যত বেশি জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশন। এখন আমরা দুনিয়া সম্পর্কে যত বেশি জানি, দেখি যে দুনিয়া আমাদের অনেক ভালো কিছু দেয়, ঠিক আছে, বাট এটা আমাদের কি করে, অনেক ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি ভাইয়া, এইটুকু আমরা আগে পড়ছি, এইটুকু আমরা পড়ছি আগে, আগের স্লাইড। ডেভিয়েশন মানে কি, আচ্ছা দাদা সেকেন্ড পেপার কবে আসবে? ঠিক আছে, সেকেন্ড পেপার অলরেডি 17-18টা ক্লাস হয়ে গেছে, তো শপে কবে আসবে বলতে পারতেছি না, ফার্স্ট পেপার শেষ করব তারপরে। তো তোমার যদি সেকেন্ড পেপার প্রয়োজন থাকে, তাহলে তুমি ওই গ্রুপে দেখতে পারবা, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ গ্রুপে, তারপর পেজে মেসেজ দিলেই তুমি ভর্তি হইতে পারবা। ঠিক আছে, আর তোমরা জোস পারো, ঠিক আছে, উত্তর ঠিক আছে। আচ্ছা দেখো, ডেভিয়েশন মানে কি, বিচ্যুতি। তো তোমরা এটা হচ্ছে কয়েকটা জায়গায় পড়বা, একটা হচ্ছে ফিজিক্সে যখন সেকেন্ড পেপারে প্রিজম পড়বা, ডেভিয়েশন অ্যাঙ্গেল পড়বা, বিচ্যুতি কোণ পড়বা। তারপরে হচ্ছে তোমার হচ্ছে সাধারণ মান থেকে যে বিচ্যুতি, এটাও তোমরা ডিফারেন্সিয়েশনেও পড়বা। তো এটার আমরা ডিপারচার অথবা কি ডিগ্রেশন বলতে পারি। আচ্ছা, তারপরে কি, ইট বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্টস। ইম্পার্টস মানে কি, ইম্পার্টস মানে জ্ঞাপন করা, নোটিফাই করা বা কনভে করা, মানে কোন একটা জিনিস জানাইছি। অ্যান্ড দ্য রাইস অফ হেট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস। হেট্রেড মানে কি, ঘৃণা, হেট্রেড মানে কি ঘৃণা, আর কনফ্লিক্ট মানে কি, কনফ্লিক্ট মানে কি সংঘর্ষ, এগুলা সম্পর্কে। তো এই যে বলছিলাম না আমাদের সেট সম্পর্কে, সেট সম্পর্কে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে, সেট সম্পর্কে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে, এটা অ্যাডমিশনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা কয়েকটা পড়বো গ্রুপ ভার্ব, তার মধ্যে সেট একটা, তার মধ্যে সেট একটা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। তো এটা তোমাদের মুখস্থই করতে হবে, এটা যতই বলি ট্রিক্স হ্যান ত্যান কিচ্ছু না ভাই, এটা তোমার বারবার লিখতে হবে, পড়তে হবে। ধরো সেট অ্যাবাউট মানে আরম্ভ করা, সেট সেট অ্যাপার্ট অথবা অ্যাসাইড মানে পৃথক করে রাখা, অ্যাসাইড এক সাইড করে রাখা। সেট অ্যাসাইড মানে আবার অগ্রাহ্য করাও হয়। সেট এগেইনস্ট মানে বিরুদ্ধে যাওয়া। সেট ব্যাক মানে অগ্রগতি বন্ধ হয়ে যাওয়া, কোন একটা কাজ হইতেছে বাট ওটা অফ হয়ে গেল, সেট ব্যাক। সেট বাই মানে কি, সেট বাই মানে হচ্ছে সঞ্চয় করা। আরেকটা এটার সাথে রিলেটেড আছে, পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড মানেও সঞ্চয় করা, তাও তোমরা একটু চেক করে নিও, আমার যতটুকু মনে আছে পুট অ্যাসাইড মানেও সঞ্চয় করা। সো এগুলা একটু রিলেট করতে হবে। সেট ডাউন মানে কি, লিখে নেওয়া। সেট ফোর্থ মানে যাত্রা শুরু করা।
সেট ইন মানে কমেন্স অথবা লঞ্চ মানে শুরু করা কোন একটা, সেট অফ মানে কি যাত্রা শুরু করা। আচ্ছা, এটা মানে যাত্রা করা, আর এটার মানে হচ্ছে যাত্রা শুরু করা, সেট অফ। এটা অনেক জায়গায় আসছে। সেট আউট মানেও হচ্ছে যাত্রা করা। ঠিক আছে, তো যাত্রা করা রিলেটেড এখানে অনেকগুলো জিনিস আছে। তো এখন আবার সেট আপ, সেট আপটা কিন্তু অনেক জায়গায় আসে। সেট আপ মানে কি প্রতিষ্ঠা করা, রাইট। তারপর সেট অন অথবা সেট আপন, এটার মানে হচ্ছে আক্রমণে উদ্যত হওয়া বা আক্রমণ করতে যাওয়া, এরকম আর কি। তো এগুলা আমরা হচ্ছে যত কথাই বলি এগুলো আমরা মুখস্থ করে রাখবো। দেখবা এই যে 5টা ক্লাস করে তুমি 5টা গ্রুপ ভার্ব যদি মনে রাখতে পারো, অ্যাডমিশনের পড়া তোমার হয়ে যাবে অনেকটাই, আগায় থাকবা মেইনলি। আচ্ছা, বলো তো দ্য উইন্টার হ্যাজ সেট ড্যাশ আর্লি দিস ইয়ার। এখানে রেফারেন্স গুলা তোলা হয় নাই, বাট এটার উত্তরটা কি হবে বলো তো? এটার উত্তরটা কি হবে বলো? উত্তরটা জানি আমরা, উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা কি হবে? সেট ইন মানে শুরু হইছে, আরম্ভ হইছে, এটা বুঝাইছে। আচ্ছা আসো তারপরে আমরা যাই। The first thing education does is to give us awareness. Awareness কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাওয়ারনেস কোন পার্টস অফ স্পিচ? এটা দুই ভাবে শিওর হওয়া যায় যেটা নাউন। হ্যাঁ, এটা দুই ভাবে শিওর হওয়া যায়, এটা নাউন। ধরো নেস আছে, নেস থাকলে কি হয়? নাউন হয়, রাইট। এখানে কি এন আছে, এন কি? এন আমার কি একটা আর্টিকেল, একটা আর্টিকেল। আর এই জায়গায় হচ্ছে অ্যাবাউট আছে, অ্যাবাউট কি একটা প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি নাউন হয়। আচ্ছা, আওয়ার সেলফসটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, আওয়ার সেলফসটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে কি the first thing education does is to give us an awareness about ourselves which leads to, যেটা আমাদেরকে নিয়ে যায়, কই নিয়ে যায় বলো তো? the development, ডেভেলপমেন্টও কিন্তু একটা নাউন, ডেভেলপমেন্টও কিন্তু একটা নাউন, কারণ লাস্টে মেন্ট আছে। ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি, যেটা কি আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব গ্রো করতেই সাহায্য করে। অ্যাজ উই বিগিন স্কুল, বিগিন মানে কি কোনো কিছু শুরু করা, স্টার্ট বলতে পারি, লঞ্চ বলতে পারি, কমেন্স বলতে পারি। এটা খুব আসার মতো একটা জিনিস, খুব সহজ। কয়েকটা জিনিস বলতে পারি এটার সিনোনিম। ধরো বিগিনের সিনোনিম আমাদের কি হয়? আমাদের বলতে পারি কি লঞ্চ, স্টার্ট, কমেন্স, এগুলা বলতে পারি। we feel the need to belong to the class. belong to মানে কি কোনো কিছুর অন্তর্গত, তার মানে আমরা স্কুলে পড়লে অবশ্যই কি আমরা ওই ক্লাসটারে ওন করি, ওই ক্লাসটার মধ্যে থাকার চেষ্টা করি, and make friends, এবং আমরা বন্ধু বানাই। we then expand our sense of belonging to including school at large, our community and finally our country. দেখো তুমি যখন একটা স্কুলে পড়ো তখন সর্বপ্রথম কনসার্নটা থাকে তোমার ক্লাসে যারা যারা আছে তাদের সাথে শুভ সম্পর্ক গড়ে তোলা, তোমার ক্লাসের মধ্যে একটা কমিউনিটি গ্রো করা। তারপরে ধরো তুমি ক্লাস 11-এ পড়ো, তারপরে তোমার মানে ফ্রেন্ডশিপটা বলো কিংবা তোমার যোগাযোগটা হবে ক্লাস 12-এর সাথে। এইভাবে ক্লাস 12-এর পরে তুমি ইউনিভার্সিটিতে যাবো, তোমার একটা সোসাইটির সাথে পরিচয় হবে। এই রকম ভাবে আমাদের কমিউনিটি গুলা গ্রো করে। ঠিক আছে, আচ্ছা। অ্যাট লার্জ মানে কি? অ্যাট লার্জ একটা ইডিয়মস, এটার মানে হচ্ছে অ্যাজ এ হোল অথবা ইন জেনারেল মানে সর্বোপরি। বাংলায় যদি এটার অর্থ বলি, এটার মানে হচ্ছে সর্বোপরি। আচ্ছা, আওয়ার কমিউনিটি, ফাইনালি আওয়ার কান্ট্রি। এডুকেশন দাস মানে এভাবে প্রিপেয়ার্স এভরি চাইল্ড। আচ্ছা, চাইল্ড, চাইল্ড কি সিঙ্গুলার না প্লুরাল? চাইল্ড কি সিঙ্গুলার না প্লুরাল বলো? চাইল্ড কি সিঙ্গুলার না প্লুরাল? চাইল্ড কিন্তু সিঙ্গুলার, চাইল্ড সিঙ্গুলার। তাহলে প্লুরালটা কি হবে? প্লুরালটা হবে চিলড্রেন, চিলড্রেন। তারপর ধরো ম্যান, সিঙ্গুলার, প্লুরালটা কি হবে? আমার ভাওয়ালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাওয়াল চেঞ্জিং, ম্যান মেন। তারপর ধরো আমার হচ্ছে ওমেন, ওমেন, এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ওমেন,
এগুলা কিন্তু আমাদের ভাওয়াল গুলা চেঞ্জ হয়ে যায়, ভাওয়াল গুলা চেঞ্জ হয়ে যায়। এগুলা কিন্তু আমাদের নাম্বারের জন্য মনে হইতে পারে লেম, বাট এগুলা পোলাপান ভুল করে এবং এগুলা আসে পরীক্ষায়ও আসে, অ্যাডমিশন টেস্ট গুলাতে। ঠিক আছে, আচ্ছা। অ্যান অ্যাক্টিভ মেম্বার, ইউজ, এটা সবাই জানো। আর্টিকেলটা যারা তাও জানো না, এটা পড়বা। আর্টিকেল ভাই পড়াবো না, আর্টিকেল এটা জিনিসই না এটা জায়গা। অ্যান্ড অফ দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং তার মঙ্গলের জন্য কাজ করে। এখন তোমরা আমারে বলো তো, তোমরা আমারে বলো এই ইটস এর মানে কি? আরে ধুর, এই ইটস এর মানে কি? এই ইটস এর মানে কিন্তু ইহার বা এর, এর, ঠিক আছে। আর যেটা হচ্ছে ইটস, এই যে একটা অ্যাপোস্ট্রফি আছে, এটার মানে হচ্ছে ইট ইজ বা এটি হয়, ইট ইজ বা এটি হয়। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ ঠিক বলছো ফারদিন। আচ্ছা চলো, তারপরে এডুকেশন ইট ইজ বিলিভড, এতটুকু অ্যাপোজিটিভ, আলোচনা নিষ্প্রয়োজন। প্রথম 3টা ক্লাসে এটা পড়াইছি। মানে নাউনের পরে বসে বা নাউনের কাছাকাছি বসে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে এবং ভার্বের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এক্সট্রা পার্ট। রিলিজিয়াস, রিলিজিয়াস মানে কি? মানে আমাদের প্রদর্শন করতেছে আওয়ার পটেনশিয়ালস। পটেনশিয়াল মানে কি? সম্ভাব্য, বা এখানে আসলেও বাংলা, ভালো বাংলাটা যদি বলি, এটার মানে হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা। ঠিক আছে, পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, আমাদের ভিতরের যে শক্তি সেটা। ইট শার্পেন্স, এটা আমাদের শার্প করে। কি? আওয়ার ইন্টেলেক্ট, মানে আমাদের বুদ্ধিবৃত্তি, অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের কি বলতো স্বকীয়তা বলো কিংবা আমাদের ক্রিয়েটিভিটি যেটা বলো, সৃজনশীলতা, সেটা। অ্যাজ উই আর টট টু রিজন ওয়েল অ্যান্ড ফাইন্ড সলিউশন টু, সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, এটা অ্যাডমিশনে আসা কোশ্চেন। টু দ্য প্রবলেমস অফ লাইফ উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। দেখো আমাদের লাইফে আমরা যতটা প্রবলেম সলভিং স্কিল অর্জন করতে পারি, আমরা কিন্তু ততটা বেশি সোসাইটির কাজে লাগতে পারি। সোসাইটির কাজে লাগা মানে কি? দেশের কাজে লাগা, আমার একটা কমিউনিটির জন্য কাজে লাগা। তো তুমি কখন একটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবা? যখন তোমার নিজের লাইফে ভ্যালু আছে এবং তুমি অন্যের লাইফে তখন ভ্যালুটাকে কনভে করতে পারবা, এই কথাটাই বলা হয়েছে। আচ্ছা, এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল। প্রোগ্রেসিভ মানে কি? এডুকেশন সবসময় আমাদের অগ্রগামী জিনিসপত্র নিয়ে আলোচনা করে এবং আমাদের কি লিবারাল হতে শেখায়। লিবারাল মানে কি? নিরপেক্ষ, রাইট। অ্যান্ড টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, আমাদের যে মানব যে বৈচিত্র্য আছে সেটা, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স। ঠিক আছে, মানে আমাদের যে কালচারাল ডিফারেন্স গুলো আছে, রিলিজিয়াস ডিফারেন্স গুলো আছে, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হইতেই কিন্তু আমাদের এডুকেশনটা শেখায়। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে একটা গ্রামার আইটেম আমরা জেনে নিব। লিবারাল মানে কি? প্রগতিশীল, এনলাইটেন্ড, প্রোগ্রেসিভ, এগুলো আমরা বলতে পারি। তো আমরা এখান থেকে একটা জিনিস জানবো, ডাইভার্সিটি মানে কি? ভ্যারাইটি অথবা অ্যাসর্টমেন্ট বলতে পারি। তো তোমরা আমারে বলো তো এটা কোন কন্ডিশনালস? এটা কোন কন্ডিশনালস? এটা কোন কন্ডিশনালস? এটা কোন কন্ডিশনালস? কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল কত প্রকার আমাকে বলো তো? কন্ডিশনাল কয় প্রকার? ওয়ার্ডের অ্যান্টোনিমস লাগবে, বাট তুমি যখন 10টা ওয়ার্ড শিখবা, ওয়ার্ড শেখার সময় সবসময় সিনোনিম গুলা জানবা। তাহলে 10টা ওয়ার্ড শিখলে দেখবা সিনোনিম মানে অ্যান্টোনিম গুলো অটো পড়া হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা সেন্টেন্সের নিচে যদি আমি অ্যান্টোনিম লিখি, এটা ভালো দেখা যায় না এবং এটা কোনো ইফেক্টিভ ওয়ে না। ঠিক আছে, তো অ্যান্টোনিম গুলো তোমরা দেখবা, বা যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্টোনিম আমি বলে দিব। তানভীর রহমান, জিরো কন্ডিশনাল, আরে সেরা, সবই পারো তোমার। 26 ব্যাচ আসলে অনেক ট্যালেন্ট, কিন্তু এই যে আরেকজন ভুল করলা, কন্ডিশনাল পড়া নেই স্যার। তানজিল বলছো ফার্স্ট কন্ডিশনাল 3 প্রকার, একজন বললা 3, একজন বললা জিরো কন্ডিশনাল। তোমার কমেন্টটা তো পাইতেছি না, ডিলিট করে দিলা নাকি? এটা জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল কয় প্রকার? অনেক প্রকার হইতে পারে, বাট 3 প্রকার কোনোদিনই না।
তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ডটা জানো, বাট জিরো কন্ডিশনাল বললেও একটা কন্ডিশনাল আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি কোনোদিন আসে লিখবা 4 প্রকার, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে এটা আমাদের কি কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল? তো জিরো কন্ডিশনালস এর কয়েকটা শর্ত আছে চেনার, বা কয়েকটা উপায়। ও, আপনি এনডিসি অ্যাডমিশনে পড়াইছিলেন, হ্যাঁ। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ মানে কি? ঐতিহাসিক সত্য। তো লেখার এই অবস্থা হইতেছে, স্ক্রিন নিতে হবে। ঐতিহাসিক সত্য, ঐতিহাস কি বলতেছি এটা, মাথায় তো ব্যথা। ঐতিহাসিক সত্য আবার কি? চিরন্তন সত্য, চিরন্তন সত্য। জিরো কন্ডিশনালস মানে হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য, তোমার কোনো স্বভাব বা স্ট্রং ডিটারমিনেশন মানে কি? কঠিন মনোভাব বোঝাতে আমরা জিরো কন্ডিশনালস ব্যবহার করি। এই ক্ষেত্রে এইটা আমাদের হচ্ছে চেনার উপায়। একটা কাজ হইলে আরেকটা কাজ হওয়ার সম্ভাবনা 100%, মানে একটা কাজ হইলে আরেকটা কাজ আপাত দৃষ্টিতে হবে বলে 100% শিওর। ঠিক আছে? এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। পড়ো, আজকে পড়ো, এটুকু পড়লেই বুঝবা জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ আমার এক পাশে যদি প্রেজেন্ট থাকে আরেক পাশেও প্রেজেন্ট হবে। তাইলে এইটা থাকলেই হবে না, আমার কয়েকটা শর্ত আছে। শর্তগুলা কি? 3টা শর্ত আছে আমাদের, আমাদের 3টা শর্ত আছে। প্রথম শর্তটা হইতে হবে, মানে এই 3টার মধ্যে যে কোনো আমাদের হয় সেটা ইউনিভার্সাল ট্রুথ হইতে হবে, চিরন্তন সত্য হইতে হবে, নয় সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হইতে হবে, অথবা সেটা হচ্ছে তোমার স্ট্রং ডিটারমিনেশন হইতে হবে, স্ট্রং ডিটারমিনেশন হইতে হবে। যদি ইফ প্লাস প্রেজেন্ট দিয়ে এই 3টার মধ্যে যে কোনো একটা বোঝায়, তাইলেই সেটা হবে জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। ঠিক আছে? ধরো ইফ দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, সূর্য যদি উঠে কুয়াশা তো দূরীভূত হবেই। এটা কি? আমার ইউনিভার্সাল ট্রুথ, বলা যায় না এটা, এটা আমার ইউনিভার্সাল ট্রুথ বা হবেই, ইউনিভার্সাল ট্রুথ প্লাস এটা 100% আমার হবেই। তাইলে আমার এই পাশে কি আছে? প্রেজেন্ট আছে, তাহলে এই পাশটাও আমার কি হবে? এই পাশটাও আমার প্রেজেন্ট, এই যে ফগ ডিসঅ্যাপিয়ার্স। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট দিয়ে আমার কি বুঝাইলাম বলো তো? আমার এটারে আমি কি বলতেছি? জিরো কন্ডিশনালস, জিরো কন্ডিশনাল। ঠিক আছে? তারপরে ইফ ইউ হিট আপ ওয়াটার এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট টার্নস ইনটু ভ্যাপার। সহজ ঘটনা ভাই, তুমি যদি 100 ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটাও, এটা কি তোমার বাষ্পে পরিণত হবে। এটা 100% সত্য কথা। এটারে তুমি কি ইউনিভার্সাল ট্রুথের সাথে আরেকটা কথা এখানে লিখে নাও, সেটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ। এইটা কি আমার একটা সায়েন্টিফিক ট্রুথ না? এটা হচ্ছে আমার একটা সায়েন্টিফিক ট্রুথ। তাই এটা আমার কি বলতো? সায়েন্টিফিক ট্রুথ প্লাস হচ্ছে আমার কি স্ট্রাকচারটাও মানছে, এই জন্য কিন্তু এটা আমার হচ্ছে। আচ্ছা দাঁড়াও, প্লাস হচ্ছে আমার কি করছে? স্ট্রাকচারটাও মানছে, স্ট্রাকচারও মানছে। তাহলে এটা কি আমার? এটা আমার জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল। ঠিক আছে স্যার, আপনাকে আজকে ক্লান্ত লাগতেছে। আসলেই আমি ক্লান্ত, বুঝছো? এরপরে আরো একটা ক্লাস নিতে হবে। কয়েকদিন ধরে আমি খুবই ক্লান্ত, কিন্তু সময় পাইতেছি না। দেখো, তাইলে এইটা দেখো, ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুস ইন লাইফ দ্য ওয়ার্ল্ড বিকাম মাচ হ্যাপিয়ার প্লেস। তাইলে তোমরা একটা কথা চিন্তা করো, যদি পৃথিবীতে সবাই এগুলা প্র্যাকটিস করে, এই ভালো গুণাবলীগুলা, তাহলে কি পৃথিবীটা আরো সুন্দর হইতো, রাইট? তাহলে এইটা কি আমার একটা চিরন্তন সত্য কথা, প্লাস এইটা কি এতটুকু প্রেজেন্ট, প্লাস এইটাও কি, এটাও প্রেজেন্ট। তাহলে আমার স্ট্রাকচারটা কি বলতো? আমার স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট মানে কি আমার?
জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ঠিক আছে। ইফ প্লাস প্রেজেন্ট কি আমার জিরো কন্ডিশনাল। বোঝা গেছে? বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? জিরো কন্ডিশনাল বুঝছো কিভাবে হইছে? ক্লিয়ার? জিরো কন্ডিশনাল ক্লিয়ার তোমরা বলো? তাইলে তোমরা আমাকে উত্তর দাও তো। 24তম বিসিএস এই প্রশ্নটা আসছে, ওয়াটার বয়েলস ড্যাশ ইফ ইউ হিট টু 100°C। এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটার উত্তরটা কি হবে বলো? এটা বোঝাই যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে এই পাশটা কি আছে আমার প্রেজেন্ট, এই পাশটা আছে আমার প্রেজেন্ট। আচ্ছা, এই পাশটাও কিন্তু আমার প্রেজেন্ট, এই পাশটাও আমার প্রেজেন্ট। দুইটা প্রেজেন্টে আমার কানেক্ট করে কে? ইফ। ইফ, তাইলে এখানে উত্তরটা আমার কি হবে? উত্তরটা হবে ইফ। আর ইফ প্লাস প্রেজেন্ট মানে কি? মানেই হচ্ছে আমার জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, এইটা তো একটা প্রশ্ন আসছে, রাইট? তাহলে আমার উত্তরটা হবে ইফ। তো এটা থেকে আমার আর কি প্রশ্ন আসতে পারে? এটা থেকে আমার আর কি প্রশ্ন আসতে পারে? এটা থেকে আমার প্রশ্ন আসতে পারে যে ওয়াটার বয়েলস if you heat it to 100°C, 100°C, এটি কোন কন্ডিশনালস? এটি কোন কন্ডিশনালের উদাহরণ? জিরো ফার্স্ট, সলিউশনটা ফার্স্ট, সেকেন্ড, তারপর ধরো হচ্ছে থার্ড। এটার উত্তরটা বলো তো কি হবে? এটার উত্তরটা কি হবে? হ্যাঁ, জিরো কন্ডিশনালস। জিরো কন্ডিশনালস, এই বলছিলাম ক্লাসের কথা, বুঝছো তো? 30% মানুষ এখনো বলে 3 দিন ক্লাস নিতে, এই জন্যই আজকে নিতেছি। সবার কথাই রাখি, সামনের সপ্তাহ থেকে 2 দিনই নিব, সমস্যা নাই। এত আগে পড়ে লাভ নাই কোনো ভাই। এই যে গ্রামার কোর্স কত আগে গেছে, অথচ এখনো সিলেবাসই দেয় নাই। বাট গ্রামার বাদ দিবে না, বাট এটা নিয়ে একটা টেনশন আছে, বুঝছো? এটা প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা প্র্যাকটিস। ওকে, চলো আমরা সামনে আগে, অনেক কিছু পড়লাম গ্রামারের। এডুকেশন অলসো ফস্টার্স, ফস্টার্স শব্দটা ব্যবহার করবা, ফস্টার্স শব্দটা রাইটিং এ ব্যবহার করবা। যে জায়গায় ডেভেলপ শব্দটা ব্যবহার করবা, ওই জায়গায় ফস্টার ব্যবহার করতে পারো। তার মানে উন্নতি সাধন করা, স্টিমুলেট, তারপর নার্চার, কাইন্ড অফ তুমি কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপও বলতে পারো। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলা কিন্তু পড়াশোনার মাধ্যমেই হয়, আন্দাজি লাফাইলে কিন্তু হয় না। তুমি যত পড়বা তত তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা চিন্তা করার দক্ষতা বাড়বে। অ্যান্ড প্রোভাইডস আস এ সেট অফ কম্পিটেন্সিস, মানে আমাদের একগুচ্ছ দক্ষতা দেয়। কম্পিটেন্সি, এটা হবে হচ্ছে কম্পিটেন্সি। এটার মানে হচ্ছে পারদর্শিতা, দক্ষতা, ক্যাপাবিলিটি, ঠিক আছে? আচ্ছা, ইনক্লুডিংটা আমাদের এখানে কেন ব্যবহৃত হয়েছে? উদাহরণ দিতে, আমাদের উদাহরণ দিতে ইনক্লুডিংটা ব্যবহার করা হয়েছে। তাহলে ইনক্লুডিং লাইফ স্কিলস দ্যাট এনেবলস আস টু বিকাম কম্পিটিটিভ, এবং এটা কিন্তু আমাদের লাইফ স্কিলের সাথে রিলেটেড, যেটা কি আমাদের কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস, মানে চরম পরিস্থিতিতে যেগুলা আছে সেখানেও কিন্তু আমাদের প্রতিযোগিতাটা কিভাবে করতে হবে, আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে, সেটা শিক্ষাটা দেয়। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড বাউন্টিস অফ নেচার, আমাদের প্রকৃতির যে নেচার বা প্রকৃতি সম্পর্কে আমাদের কথাবার্তাগুলা কে বলে বলো তো? আমাদের প্রকৃতি সম্পর্কে কথাবার্তাগুলাও কিন্তু এডুকেশনই বলে, ঠিক আছে? এডুকেশনই বলে। আমি একটু একটা জিনিস ঠিক করতেছি এসির, তোমরা একটু আমারে বলো এই প্যাসেজের এইটুকু তোমরা বুঝছো কিনা, এই প্যাসেজের এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা তোমরা আমাকে জানাও। মানে
এসিটা আমার দিকে দেওয়া ছিল, বাট ক্যামেরাটা হিট হয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে এসিটা দিয়ে দিলাম। বলো, একটু কমেন্ট করো তোমরা, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। ঠিক আছে, বুঝছি স্যার, ওকে। আচ্ছা আচ্ছা ফারদিন, কোনো সমস্যা নাই, লেট হইতেই পারে, অতটুকু তুমি দেখে নিও। আচ্ছা, তো বাউন্টি মানে কি? বাউন্টি মানে কিন্তু দানশীলতা, উদার দানশীলতা, জেনারোসিটি বলতে পারি, মুনিফিসেন্স কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড, মুনিফিসেন্সও বলতে পারি। আচ্ছা, চলো আমরা সামনে যাই। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড বাউন্টিস অফ নেচার। এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝায়? এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝায়? এটা কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সারে আসতে পারে। আমি কিন্তু ফালতু কোশ্চেন অ্যান্সার একটাও করাই না, যেগুলা তোমরা পারবা না ওগুলা করাই, ঠিক আছে? বা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং আছে। দিস সেন্টেন্স মিনস দ্যাট এডুকেশন শার্পেন্স আওয়ার ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপস আওয়ার পারসেপশন অ্যান্ড থট, পারসেপশন থ্রো, এখানে এন্ডটা হবে না, পারসেপশন থ্রো দিস প্রসেস, অর্থাৎ এই প্রসেসগুলোর মাধ্যমে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ করে, ঠিক আছে? We achieve the ability to see the beautiful things of nature as well as its gift to us. অর্থাৎ আমরা কিন্তু পড়াশোনা করলেই প্রকৃতির সম্পর্কে জানতে পারি এবং প্রকৃতির যে বিউটি গুলো আছে, কেন একটার সাথে আরেকটা কানেক্টেড, সেই জিনিসগুলো জানতে পারি। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এখন স্কুল হাউএভার, হাউএভার হচ্ছে একটা কন্ট্রাস্টিভ কানেক্টরস, হাউএভার হচ্ছে একটা কন্ট্রাস্টিভ কানেক্টরস। এখন তোমরা আমারে বলো তো, কন্ট্রাস্টিভ কানেক্টরস মানে কি? বিপরীত ধর্মী দুইটা জিনিসকে যুক্ত করবে, বিপরীত ধর্মী দুইটা জিনিসকে যুক্ত করবে। এখন হাউ এভারটা বাক্যের শুরুতেই আমরা ব্যবহারটা সাধারণত দেখছি, হাউ এভারটা বাক্যের শুরুতেই আমরা দেখছি। ধরো আমরা যদি এইভাবে সেন্টেন্সটা থাকতো, হাউ এভার স্কুল ইজ দিয়ে থাকলো, ঠিক আছে, তাইলে কিন্তু আমাদের ঠিক ছিল বা আমাদের মনে হইতো ঠিক আছে। তো এরকম কন্ট্রাস্টিভ কানেক্টরস হাউএভার যদি বাক্যের শুরুতে বসে তাহলে ওইটার পরে কমা বসে, কিন্তু এটা আমাদের ঠিক সাবজেক্টের পরে, এটা ঠিক সাবজেক্টের পরে, ঠিক সাবজেক্টের পরে বসে, ঠিক সাবজেক্টের পরে বা বাক্যের মাঝখানে বসতে পারে। তখন এটা তো বাক্যের কি বলতো, এক্সট্রা একটা পার্ট, বা এটা মানে কি এক্সট্রা পার্ট দেখে এখানে আগে একটা কমা পরে একটা কমা দিয়ে আলাদা করে রাখা হয়। এই জন্যই বলে হাউএভারটা যদি সাবজেক্টের পরে বসে, এগুলো আমি কানেক্টরসে সব পড়াবো, তাও এখন দেখায় রাখতেছি। কানেক্টরসটা যদি লাস্টে মানে বাক্যের মাঝে বসে তাহলে আগে একটা কমা পরে একটা কমা, তাহলে এই জিনিসগুলা হাউএভার পোলাপান ইউজ করবে কি বাট বাক্যের শুরুতে, আর তুমি ব্যবহার করবে হাউএভার বাক্যের মাঝখানে। জাস্ট একটা দানা দেখলেই যেরকম বোঝা যায় ভাতটা কেমন, ঢাবির টিচাররা বা যখন তোমার এই রাইটিং গুলা দেখবে তখন বুঝবে যে তোমার লেভেলটা কোন জায়গায়। এজন্যই কিন্তু বলি ফার্স্ট পেপার পড়ো। এই জিনিসকে আমি রিটেন কি লেখাই না পড়াইতাম, পড়ানো সম্ভব ছিল না, আসলো তাই বুঝাই দিলাম। তো ফার্স্ট পেপারে প্রত্যেকটা সেন্টেন্স এভাবে বুঝতে হবে, ঠিক আছে? না, এটা অ্যাপোজিটিভ হয় নাই। দেখো ফারদিন, অ্যাপোজিটিভ জিনিসটা কি? তোমার সাবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে, একটা নাউন ফ্রেজ মানে কয়েকটা শব্দগুচ্ছ। তো এখানে তো একটা শব্দ, ফ্রেজার ক্লজ আমি পড়াবো সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে ওইটা পাওয়া যাবা, ইউটিউবে তোমরা পাওয়া যাবা। তো এখন তুমি আমারে বলো যে এখানে তো একটা শব্দ, হাউএভার মানে কি দুইটা বিপরীত ধর্মী ধারণাকে যুক্ত করতেছে, এজন্য এটা কি অ্যাপোজিটিভ না, এজন্য এটা কি, এজন্য এটা কানেক্টরস, ঠিক আছে? আচ্ছা, তো কানেক্টরস এটা আমরা আরো পড়বো। তো স্কুল হাউএভার ইজ নট দ্য অনলি প্লেস ওয়ার এ চাইল্ড গেটস এডুকেশন। তার মানে স্কুলেই বাচ্চারা একমাত্র জায়গা না যে জায়গায় শিক্ষা পায়, আরো অনেক জায়গায় পায়, ঠিক আছে? আ বাংলা পোয়েম টেলস আস দ্যাট নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার। একটা বাংলা কবিতা আমাদের বলছে যে হচ্ছে নেচার আমাদের বেস্ট টিচার হইতে পারে, প্রকৃতি আমাদের সেরা শিক্ষক। ফারদিন বলছো বুঝছি স্যার। হিয়ার ইজ দ্য কাপল অফ দ্য লাইনস ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন। মানে ওইটা থেকে ওই বাংলাটারে আমার ইংলিশ ট্রান্সলেশন করলে কয়েকটা ওয়ার্ড হয় বা সেন্টেন্স হয়, সেটা হচ্ছে আমরা পড়বো। এটা ঢাবিতে কোনোদিন রিটেনে চলে আসলে অবাক হবো না। এই লাইনটার মর্মার্থ বুঝতে হবে, এই লাইনটার মর্মার্থ বুঝতেই হবে।
বোর্ডটা স্লো হয়ে গেছে 6 মাসে, 6 মাসও তো হইল না। মর্মার্থটা কি? এত বেশি ক্লাস নেওয়া হয়েছে, মর্মার্থ কি? দ্য স্কাই হ্যাজ টট, আকাশ আমাদের শিখিয়েছে হাউ টু লিবারাল, কিভাবে লিবারাল হতে হয়, ঠিক আছে, কিভাবে প্রগতিশীল হতে হয়, কিভাবে বড় হতে হয়। দ্য উইন্ড হ্যাজ গিভেন দ্য মটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, এইটার মানে কি? বাতাস চারো মানে সব সময় কি বাতাস চারিদিকে ছুটে বেড়াচ্ছে, তার মানে কি বাতাসের ভিতর অনেক প্রাণ শক্তি, সে টায়ার্ড হচ্ছে না কোনো সময়, সে কন্টিনিউয়াসলি সে কি করতেছে বলতো, সে এরকম উড়ে বেড়াচ্ছে। তো এজন্য কিন্তু এইটারে বাতাসটারে তোমার কি পরিশ্রমের প্রতীক হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। সো এই প্রশ্নটাই তোমার ঢাবিতে চলে আসতে পারে বা কলেজে চলে আসতে পারে। যে প্রথম প্রশ্ন হচ্ছে এইটা, স্কুল হাউএভার ইজ নট অনলি দ্য প্লেস হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন, এটার মানে কি? এটা যে অথর আসলে কি বোঝাইছে, এই যে আমি বললাম যে তোমার এটা কি, স্কুলটাই তোমার একমাত্র জায়গা না যেখানে তোমার পড়াশোনা শেখানো হয়, আরো অনেক জায়গা আছে। তোমার ফ্যামিলি থেকে একটা শিক্ষার ব্যাপার আছে, ঠিক আছে, তোমার ফ্যামিলি থেকে একটা শিক্ষার ব্যাপার আছে, তোমার প্রকৃতি থেকে শিক্ষার ব্যাপার আছে, তোমার ফ্রেন্ডসদের কাছ থেকে শিক্ষার ব্যাপার আছে। আচ্ছা, বাই দিস সেন্টেন্স দ্য অথর ওয়ান্টস টু মিন দ্যাট এ চাইল্ড রিসিভস এডুকেশন ফ্রম মাল্টিপল সোর্সেস, মানে বহু জায়গা থেকে, যেমনটা আমি বললাম স্কুল অর ফর্মাল ইনস্টিটিউট, এটা ফর্মাল লেখা বাট এটা হবে হচ্ছে ফর্মাল ইনস্টিটিউট গিভস একাডেমিক এডুকেশন, যেটা আমাদের হয়তো স্কুলটা আমাদের এইচএসসির জন্য প্রিপেয়ার করে, ঠিক আছে, সরি কলেজটা এইচএসসির জন্য প্রিপেয়ার করে, স্কুলটা প্রিপেয়ার করে এসএসসির জন্য, বাট অ্যাকচুয়ালি উই রিসিভ এডুকেশন ফ্রম আওয়ার ফ্যামিলি, সোসাইটি, রিলিজিয়াস ইনস্টিটিউশন, আমাদের পরিবার, সমাজ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলা থেকে, কিংবা আমরা প্রকৃতি থেকেও শিক্ষা লাভ করি। অ্যাকচুয়ালি দিস প্রসেস গোস অন আনটিল ডেথ, এটা মরার আগ পর্যন্ত শিক্ষা কোনোদিন শেষ হয় না, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের উত্তরটা হবে, তো এইটাই গুছায় লিখতে হবে, এইটাই এই প্রশ্নে গুছায় লিখতে হবে। তো আমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, এডুকেশন বাই ডিফিনিশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল, এইটার মানে কি? এইটার মানে কি প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল? এটাও আমাদের একটা প্রশ্ন আসতে পারে। বাই দ্য সেন্টেন্স আই মিন দ্যাট, ঠিক আছে, এখানে আই মিন দ্যাটটা দিব না, এখানে আমরা যে স্টুডেন্টরা এই ভুলটা করি, এটা হবে অথর, অথর মিন দ্যাট এডুকেশন ইজ এ লাইফ লং অর প্রগ্রেসিভ প্রসেস। প্রগ্রেসিভ মানে কি? যেটা চলমান, প্রোগ্রেস হচ্ছে যার, ওকে, অ্যান্ড ইট টিচেস আস টু বি লিবারাল, এবং এটা আমাদের কি উদার নিরপেক্ষ হওয়ার শিক্ষা দেয়। ইন দিস প্রসেস, এই প্রক্রিয়াতে উই লার্ন টু জাস্ট থিংস রেশনালি, আমরা এটাকে যৌক্তিকভাবে রেশনালি চিন্তা করতে শিখি, অ্যান্ড ক্রিটিক্যালি, এবং আমাদের কি ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো ডেভেলপ হয়। সো ট্রু এডুকেশন ইনস্টিড অফ মেকিং আস কনজারভেটিভ মেক্স আস লিবারাল, তার মানে আমাদের কনজারভেটিভ হওয়ার চেয়ে আমাদের লিবারাল হতে শিক্ষা দেয় ট্রু এডুকেশন। দ্যাট ইজ ওয়াই, এখানে ওয়াইটা লেখে নাই, that is why we learn to accept whatever good and positive, তার মানে এডুকেশনের মাধ্যমে আমরা যেগুলা ভালো জিনিস এবং পজিটিভ জিনিস সেগুলাই কিন্তু শিখি, সেগুলাই কিন্তু শিখি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি আছে বলতো, ইফ উই ক্যান নেচার আওয়ার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড উই ক্যান লার্ন lessons about that combined with what school teaches us will prepare us for the future, মানে প্রকৃতি আমাদের যে শিক্ষাটা দেয় সেটার সাথে যদি আমরা স্কুলের শিক্ষাটা একত্র করি, তাইলে আমরা যে জিনিসটা শিখবো ওইটাই আমাদের জীবনে এগিয়ে নিয়ে যাইতে সাহায্য করবে বা জীবনকে এগিয়ে নিয়ে যাবে। তারপর দেখো কি আছে, এডুকেশন নট অনলি এনরিচেস আস উইথ নলেজ, এডুকেশন শুধুমাত্র আমাদের জ্ঞানের শিক্ষাই দেয় না, শুধু দক্ষতাই বাড়ায় না, স্কিলই বাড়ায় না, ইট অলসো টিচ আস ভ্যালুস, যেটা আমাদের লাইফে যে ভ্যালুটা, আমাদের লাইফের যে মূল্যটা, ঠিক আছে, সেটা বোঝায়। অথর মানে হচ্ছে লেখক, ঠিক আছে। এই তো যারা হচ্ছে বাংলা মিনিং জিজ্ঞাসা করবো, সবসময় তার কমেন্ট পড়ি না, তো যখন হচ্ছে তোমরা বাংলা মিনিংটা জানবা, তোমাদের কোনো ফ্রেন্ডরা জানতে চাবে, ওইটা বলে দিবা, ঠিক আছে। আচ্ছা, ভ্যালুস ক্যান বি ইন্ডিভিজুয়াল, ইন্টারপার্সোনাল, অর্গানাইজেশনাল অথবা সোসাইটাল। ভ্যালুটা অনেক ধরনের হইতে পারে, একটা হচ্ছে নিজের ভ্যালু, নিজের কাছে নিজের ভ্যালু, একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভ্যালু, ইন্টারপার্সোনাল, একটা অর্গানাইজেশনের সাথে অর্গানাইজেশনের ভ্যালু, কিংবা সোসাইটাল ভ্যালু, সামাজিক ভ্যালু বা সামাজিক মূল্যবোধ,
Does student receiving good education develop self-respect but also learn to respect others? তার মানে যারা সুশিক্ষা পায় তারা মানুষের রেসপেক্ট করতে শিখে, তাদের যেরকম নিজের সম্মান আছে তারাও মানুষের সম্মান করতে শিখে। দেখছো আবারও এটা মানে আমার এন্ড বোঝাইছে। এন্ড দে নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, তারা সততার গুরুত্ব জানে, ঠিক আছে। এন্ড লার্ন টু ট্রাস্ট আদার্স, এবং অন্যদের বিশ্বাস করতে শিখে, সেম ঘটনা। এন্ড দে ডেভেলপ কম্প্যাশন, কম্প্যাশন মানে হচ্ছে সহানুভূতি, কম্প্যাশন মানে কি সহানুভূতি, অ্যাজ ওয়েল এজ সরি সিম্প্যাথি অথবা কাইন্ডনেস, এন্ড ফেলো ফিলিং মানে একজনের জন্য যে আরেকজনের টান সেটা। এন্ড বিকাম অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন হওয়া, অ্যাওয়ার অফ মানে কি সচেতন হওয়া। সো এটারে আমরা অ্যাওয়ার অফও বলতে পারি, বি অ্যাওয়ার অফও বলতে পারি। এটার মানে হচ্ছে আমাদের সচেতন হওয়া, সচেতন হওয়া, ঠিক আছে। আচ্ছা, দ্য নিড টু প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এবং আমাদের যে এনভায়রনমেন্টটা প্রটেক্ট করতে হবে, ঠিক আছে, এইটাও হচ্ছে আমরা শিখি। তাহলে তোমরা আমারে বলো তো, এখানে আমারে একটা কথা বলো তো, আমারে একটা কথা বলো, সেটা হচ্ছে প্রটেক্ট, প্রটেক্টে এখানে কোন পার্টস অফ স্পিচ, প্রটেক্টে এখানে কোন পার্টস অফ স্পিচ? প্রটেক্টটা এখানে কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা দেখো সেম জিনিস, টুটা কি এটা বোঝাই যাচ্ছে, এখানে হচ্ছে প্রিপোজিশন আগে, বুঝছো, প্রিপোজিশন আগে আর্টিকেল পরে, সো এটা বোঝাই যাচ্ছে কি বলো। এটা তোমাদের কাছ থেকে আমি উত্তর শুনবো, আমি বলবো না এটা। তাহলে এডুকেশন এন্ড ভ্যালুস, এডুকেশন এন্ড ভ্যালুস, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এডুকেশন এন্ড ভ্যালুস। ইফ স্টুডেন্টস কম্বাইন দ্য ভ্যালুস দে লার্ন এট হোম, ঠিক আছে, তারা বাসায় যেটা ভ্যালুটা শিখে, স্কুল তাদেরকে যে শিক্ষাটা দেয়, তারা এই শিক্ষাটাতে যদি সুশিক্ষিত হয় তাহলে কি সে তারা ডেভিয়েট হবে না, তারা বিচ্যুত হবে না। ডেভিয়েট ফ্রম মানে কি বিচ্যুত হবে না, ঠিক আছে, বিচ্যুত না হওয়া, ডেভিয়েট, আচ্ছা ডেভিয়েট ফ্রম মানে বিচ্যুত হওয়া, তো এটার আগে নট আছে, তার মানে বিচ্যুত না হওয়া, বিচ্যুত না, আচ্ছা বিচ্যুত নটটা লাগাচ্ছি কেন, বিচ্যুত হওয়া, ঠিক আছে, বিচ্যুত হওয়া ফ্রম রাইট পাথ, ঠিক আছে। আচ্ছা, আনলেস দে ফল ইনটু ব্যাড কোম্পানি, ফল দিয়ে গ্রুপ ভার্ব তোমরা পড়বা, এটা তোমরা পড়বা, তারা যদি খারাপ সঙ্গে না পড়ে। দ্য ফেমাস ফ্রেঞ্চ রাইটার ভিক্টর হুগো, ঠিক আছে, এটা তার হচ্ছে জন্মসাল 1802, 1895 তার মৃত্যুসাল। ওয়ান্স, এটা একবার বলছিল, হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস প্রিজন, তার মানে যে স্কুলে যায় সে আর কারাগারে যাবে না, ঠিক আছে। এটা ভুল কথা, বর্তমান যুগে শিক্ষিত মানুষরাই বেশি অপকর্ম করতেছে, বাট এটা আগে বলা হইতো যে যে সুশিক্ষায় শিক্ষিত হবে সে কিন্তু আসলে জেলে যাবে না, অর্থাৎ মানে কি অপরাধ করবে না, ঠিক আছে। ডেভিয়েটের পরে কি তোমার কি বসে বলো তো, ডেভিয়েটের পরে ফ্রম বসে, এটার মানে কি, এটার মানে কিন্তু বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। তাইলে তোমরা আমারে বলো তো এইটা কোন কন্ডিশনালস? If the students combine the values they learn at home with those school gives them, they will not deviate from the right path. এটা কোন কন্ডিশনাল বলো, এটা কোন কন্ডিশনাল? দেখছো ফার্স্ট পেপারে কত কঠিন কঠিন বা কত বড় বড় কন্ডিশনালস আছে, এটা কোন কন্ডিশনালস বলো তো, দেখি তোমরা পারো কিনা। এটা কোন কন্ডিশনালস, এটা কোন কন্ডিশনালস বলো, দেখতে চাই পারো কিনা। না জিরো কন্ডিশনালস না, জিরো কন্ডিশনালস না। আচ্ছা দেখো, এইটা আমাদের প্রথমে ইফ আছে, আমাদের ইফ আছে, এইটুকু কি আমাদের প্রেজেন্ট আছে, ইফ প্লাস প্রেজেন্ট, তারপরে টু তোমার উইল আছে ফিউচার। তাহলে আমরা মাথায় রাখবো যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনালস। কন্ডিশনালস তিন প্রকার, আজকের ক্লাসে দুই প্রকার পড়াইলাম, কি কি বলতো, জিরো আর ফার্স্ট। সেকেন্ড আর থার্ড তোমাদের এইচডব্লিউ, তোমাদের এইচডব্লিউ পড়া, সেলফ স্টাডি করা। সেলফ স্টাডিটা কি,
সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল। সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনালটা তোমাদের সেলফ স্টাডি করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা এখন ফার্স্ট কন্ডিশনালসটা ডিটেলসে পড়ি। এখন ফার্স্ট কন্ডিশনালসটা মজার, একটা কাজ হলে অন্য একটা কাজ হইতেও পারে, একটা কাজ হইলে অন্য একটা কাজ হইতেও পারে, আবার নাও হইতে পারে। একটা কাজ যদি হয় আরেকটা কাজ তার উপর নির্ভরশীল, বুঝছো? বুঝছো তো? একটা কাজ আরেকটা কাজের উপর নির্ভরশীল, সুতরাং সেটা হইলে এটা হইতেও পারে নাও হইতে পারে। এক্ষেত্রে কাজটি হওয়ার সম্ভাবনা 50%-এর কাছাকাছি, ঠিক আছে? এরূপ ক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশনালস ব্যবহার করা হয়। তো গঠনটা কি? আমাদের গঠনটা খুব সহজ, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আচ্ছা, তাইলে আমাদের জিরো কন্ডিশনালসটা কি ছিল? এখানে কিন্তু স্ট্রাকচারগত পার্থক্য আছে। জিরো কন্ডিশনালসটা কি ছিল? আমাদের জিরো কন্ডিশনালসটা ছিল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আর এখানে কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, জিরোতে সব জিরো জিরো, মানে কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। কিন্তু এখানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তার মানে পার্থক্যটা বুঝছো? পার্থক্যটা বুঝছো? বলো তো পার্থক্যটা বুঝছো কিনা? আচ্ছা দেখো, ইফ উই স্টাডি অ্যাটেন্টিভলি উই উইল পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম, তার মানে এইটা হচ্ছে প্রেজেন্ট, এইটা হচ্ছে ফিউচার। এখন বলবা ভাইয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই তো মানে রেজাল্ট ভালো হবে, না। ওই দিন তোমার পারফরমেন্স, তোমার কপাল, সবকিছুর উপর এটা নির্ভরশীল, শুধু পড়াশোনা দিয়েই সবকিছু হয় না। তো এই জন্যই তুমি যদি অ্যাটেন্টিভলি পড়াশোনা করো, তোমার সাকসেসফুল হওয়ার চান্স 50% বা এর চেয়ে একটু বেশি বা কাছাকাছি, ঠিক আছে? এতটুকুই আমাদের হাতে আছে। তো এই জন্যই কিন্তু এটা ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে? এর জন্যই এটা ফার্স্ট কন্ডিশনাল। তাইলে ফার্স্ট কন্ডিশনাল যদি এটা হয়, তাইলে তোমরা আমারে বলো তো যে এইটা এখন বুঝতে পারছো ফার্স্ট কন্ডিশনালসটা কেন? এই যে কম্বাইনটা তো এখানে ভার্ব, প্রেজেন্ট টেন্স, আর উইল থাকাতে কি উইলটা হয়ে গেছে আমাদের ফিউচার, তাহলে পুরাটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনাল। পুরাটা হচ্ছে কি? পুরাটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। বুঝছো? জিরো আর ফার্স্ট বুঝছো? সেকেন্ড আর থার্ড তোমাদের এইচডব্লিউ। থার্ড কন্ডিশনালস এর দুইটা কেস আছে, এটা পড়তে হবে এবং ওখান থেকে প্রশ্ন আসে, ওখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমারে বলো তো এটার উত্তরটা কি হবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন বাক্যটা সঠিক? ইফ আই ওন দ্য লটারি, ইফ এর পরে কি আছে? ওন আছে, ওন তো হবেই না। উইন, এটা খেয়াল রাখবো আমরা, ভার্ব ওয়ান যদি উইন হয়, ভার্ব টু মানে পাস্ট ফর্ম হচ্ছে ওন, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন, ঠিক আছে? লটারি আই শ্যাল বাই এ বিগ হাউস, এটা তো হবেই না, এটা পাস্ট ফর্ম যেহেতু এটা হবেই না। ইফ আই ওন দ্য লটারি আই উড বাই এ বিগ হাউস, এটাও হবে না, পাস্ট 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 হবে না। তাইলে দেখো, ইফ আই উইন দ্য লটারি আই শ্যাল বাই এ বিগ হাউস, এইটা আমার প্রেজেন্ট আছে, ভি ওয়ান আছে, অর্থাৎ আমার এটা প্রেজেন্ট, এইটা আমার প্রেজেন্ট। আর এইটা কি বলতো? এটা হচ্ছে আমার ফিউচার, এটা হচ্ছে আমার ফিউচার। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আছে, রাইট? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আছে, তাহলে আমরা কি পড়ছিলাম? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এইটা যদি থাকে তাহলে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনালস। তাহলে আমাদের এটা কি হবে বলতো? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো এইটাও আসতে পারে যে নিচের কোনটা ফার্স্ট কন্ডিশনালস এর উদাহরণ, এটা কিন্তু সেন্টেন্স কারেকশন থেকে আসছে। তাহলে তুমি বুঝছো, অনেকে অ্যাডমিশন টেস্টে চিল্লায় ভাই সেন্টেন্স কারেকশন পড়াবেন না। আরে ভাই, তোমার যা পড়াইতেছি ওইটাই সেন্টেন্স কারেকশন, প্রত্যেকটা টপিক থেকেই অ্যানালাইসিস করা জিনিস, বুঝছো? বুঝতে পারছো? বলো তো। সি সি জি স্যার, বুঝছি। ওকে, চলো তাইলে তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা, এটা নিজেরা প্র্যাকটিস করবা। চলো আমরা আর একটু সামনে যাই, আমরা আর একটু সামনে যাই। কই ছিলাম আমরা? এখানে ছিলাম না?
আরেকটা মনে হয় আমাদের ছিল, না এখানেই ছিলাম। এখন আমাদের কিছু ওই ওয়াই এডুকেশন নিয়ে কিছু গল্প আসবে, বাট এতক্ষণ যতটুকু পড়াইছি অতটুকু থেকেই পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। আমাদের এইচএসসি তে অতটুকু থেকেই সামারি আসে, অতটুকু থেকেই ফ্লো চার্ট আছে। সামারি এবং ফ্লো চার্ট কিংবা কোশ্চেন অ্যান্সারের জন্য এটা 100% ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ঠিক আছে, এখন যেটা পড়বো এখান থেকে হয়তো প্রশ্ন আসে না, বাট পড়ে রাখবো। Below are the couple of stories about values that we cherish, মানে এগুলো আমাদের এমন কিছু ভ্যালু যেগুলো আমাদের লালন পালন করতে হবে। ঠিক আছে, read the stories and find out why these values are important in our lives। তো এখন এইগুলা তোমরা পড়ো এবং পড়ে বের করো যে ভ্যালুগুলো আমাদের লাইফে ইম্পর্টেন্ট কেন। ডু ইউ থিঙ্ক ইউ অলসো পসেস, তুমি ধারণ করো দিস ভ্যালুস? ইফ সো, যদি তাই হয়, হোয়ার ডিড ইউ লার্ন দেম, তুমি এগুলা কোথা থেকে শিখছো, তুমি এটা কোথা থেকে শিখছো। আমাদের প্রথম স্টোরিটা হচ্ছে স্টারফিশের স্টোরি, স্টারফিশের স্টোরি। ঠিক আছে, আচ্ছা। অ্যান ওল্ড ম্যান ওয়াক অ্যালং দ্য বিচ আনটিল হি কেম অ্যাক্রস ইয়াং বয়। কেম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখা পাওয়া, হঠাৎ দেখা পাওয়া। এখানে আমরা দুইটা জিনিস পড়ব, আমরা এখানে দুইটা জিনিস পড়ব, হঠাৎ দেখা হওয়া। আমরা এখানে দুইটা জিনিস পড়ব, একটা হচ্ছে অ্যালং অ্যাজ এ প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে অ্যালং এর ব্যবহার, আর হচ্ছে কাম অ্যাজ এ গ্রুপ ভার্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, কাম অ্যাজ গ্রুপ ভার্ব। An old man walked along the beach, a young boy throwing something into the breaking waves, মানে এই তোমার যে ওয়েভ গুলা আছে, এই যে ঢেউ গুলা আছে, এগুলোর মধ্যে ঢিল ছুটতেছে। আপন ক্লোজার ইন্সপেকশন, একটু ভালোভাবে দেখি, ইন্সপেকশন মানে নিরীক্ষা করে বা আরেকটু ভালোভাবে বুঝে। ঠিক আছে, the old man could see the boy was tossing stranded, কি বলতো, টসিং স্ট্র্যান্ডেড স্টারফিশ, যে হচ্ছে স্ট্র্যান্ডেড মানে নিরুপায়। এখন স্টারফিশের মাঝখানে, সমুদ্রের মাঝখানে হয়তো ঢেউটা প্রচুর ছিল, এই তীরে কম ছিল, তো সে ওই জায়গায় এসে বিশ্রাম নিতেছে। এখন ওই বালকটা করতেছে কি, সমানে ঢিল ছুটতেছে এবং তারে বাধ্য করতেছে তুমি মাঝখানে যাও, তুমি মাঝখানে যাও। দেখো, সে একটা বিপদ থেকে এসে নিরাপদ জায়গায় আশ্রয় নিছে, বাট তারা আবার বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, এইটাই বুঝাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা। দ্য বয় ওয়াজ টসিং স্ট্যান্ডার্ড স্টারফিশ ফ্রম দ্য স্যান্ডি বিচ ব্যাক ইনটু দ্য ওশান। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা অ্যালং অথবা বায়ের ব্যবহারটা দেখব। ওই যে অ্যালং দ্য বিচ বলছিলাম না, আমাদের এক্সপ্রেশনটা কি ছিল? অ্যালং দ্য বিচ, অ্যালং দ্য বিচ। তো শুধুমাত্র এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের অ্যালং আর বাই সেম অর্থে ব্যবহৃত হয়। বাকি কিন্তু বায়ের কিন্তু অন্য অন্য ব্যবহার আছে, বায়ের কিন্তু অন্য অন্য ব্যবহারও আছে, বায়ের অন্যান্য ব্যবহার আছে। ঠিক আছে, আচ্ছা। দেখো, কোনো কিছু বরাবর চলার গতি, কোনো কিছু বরাবর চলার গতি বোঝাইতে তোমার কি বসে বলো তো? অ্যালং অথবা বাই বসে। ধরো এইটা তাদের বাড়িটা, ঠিক আছে, আমি এই যে এই বরাবর চলতেছি, এই যে বরাবর চলার গতি, এই বরাবর চলার গতি বোঝাইতে আমাদের অ্যালং অথবা বাই বসে। ঠিক আছে, আচ্ছা। এইটার সাথে আমাদের অ্যাক্রসকে আমরা গুলায় ফেলি এবং মেডিকেল এখান থেকে একটা প্রশ্ন আসছে অ্যাক্রস থেকে। অ্যাক্রস মানে হচ্ছে, এটার অর্থটা আগে বুঝতে হবে, কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাইতে আমরা অ্যাক্রস বোঝাই। ধরো এই যে একটা কিছু, একটা মাঠ অথবা একটা জঙ্গল, ধরো এই যে একটা প্রান্ত থেকে ধরো তুমি হাঁটা শুরু করছিলা, এই হাঁটতেছো, এই হাঁটতেছো, 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 এই প্রান্তে আসলা। তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাইতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাইতে আমরা কি ব্যবহার করি? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাইতে আমরা অ্যাক্রস ব্যবহার করি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাইতে আমরা অ্যাক্রস ব্যবহার করি। ধরো আমি তোমাকে বলি,
এইটা হচ্ছে টেকনাফ। ম্যাপ সম্পর্কে আমার আইডিয়া একটু কম, ধরে নাও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ধরো এটা হচ্ছে টেকনাফ, এইটা ধরো তেতুলিয়া। ধরো এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝাইতে আমরা ব্যবহার করি অ্যাক্রস। ধরো উই ওয়াক অ্যাক্রস দ্য ফিল্ড, এই যে এইটাই মাঠের এই যে এই প্রান্ত থেকে হাঁটা শুরু করছিলাম এইখানে যে থামলাম। তাহলে এই ব্যবহারটারই আমরা কি বলবো? এই ব্যবহারটারই আমরা বলবো অ্যাক্রস। ঠিক আছে, এখন মেডিকেল আচ্ছা, দে বোটেড অ্যাক্রস দ্য রিভার। বোটেড মানে কি? তোমার কি করছিল বলো তো? তোমাদের কি করছিল? বোটেড মানে কি? বোটেড মানে কি? সাঁতার কাটছিল না, নৌকা চালাইছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এই যে নদী, বুঝছো? ধরো এই জায়গায় তোমার নৌকাটা আছে, ঠিক আছে, এই প্রান্ত থেকে তুমি এই প্রান্তে গেছো, ঠিক আছে, তাইলে এটারে আমরা কি বলবো বলো তো? এটারে আমরা কি বলবো? এটারে আমরা বলবো অ্যাক্রস। অ্যাক্রস। ধরো এই যে তোমাদের নৌকা, নদী, নৌকার অঙ্ক করো, দেখছো এই জায়গায়, তো এই নৌকাটা এই জায়গায় গেল, তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আমাদের অ্যাক্রসের ব্যবহার। ধরো এই যে নদী নৌকার অঙ্কটাই, এখান থেকে ধরো তুমি কি করবা, এগুলা না পড়ে যাও, তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে হচ্ছে অ্যাক্রস। তাইলে এর পরেরটা তুমি আমারে বলো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। পুল, পোল আসলে পুল না, পোল ভার্সিটিতে উঠবা, দেখবা মিনিটে মিনিটে মেসেঞ্জার গ্রুপে পোল হচ্ছে। এটার কি বিষয়বস্তু, এটা কি বোঝায়, কোনো দরকার নেই, মনে চাইছে পোল দিস। পোল মানে হচ্ছে ভোট। এখানে পোল টুক অ্যাক্রস, আচ্ছা, টুক প্লেস ড্যাশ দ্য কান্ট্রি, বলেই দিস উত্তর। নির্বাচন হয়েছিল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ধরো এইটা চিটাগাং, এইটা ঢাকা, আর সরি এটা হচ্ছে তোমার ওই পাশে কি রাজশাহীর উপরের, ধরো পঞ্চগড়, এটা ঢাকা, এটা চিটাগাং। তাহলে তোমার নির্বাচন যেটা হওয়ার, নির্বাচন তো তোমার এখানেও হইছে, তোমার পঞ্চগড়েও হইছে, তোমার ঢাকাতেও হইছে, তোমার চিটাগাঙেও হইছে। তাহলে এইটা কি আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তাহলে এটারে আমরা কি হিসাবে বলতে পারি? এটারে কিন্তু আমরা অ্যাক্রস বলতে পারি। দেখছো মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসছে, এটার উত্তর হবে অ্যাক্রস। এটার উত্তর হবে অ্যাক্রস। কলম কিনতে হবে, যে পরিমাণ হাত থেকে কলম পড়তেছে, মাথা ঘুরাইতেছে, এই জন্যই। হ্যাঁ, ফিজিক্সের নদী নৌকার ম্যাথের সাথে এটা মিল আছে, থাক আর ফিজিক্স না টানি। কাম দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, কাম দিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এটা গ্রুপ ভার্ব, যেভাবেই পারো পড়বা। এটা দুইবার পড়লে একবার লিখলেই মনে থাকবে। জাস্ট এখন প্র্যাকটিস গুলো রাখো, অ্যাডমিশনে কোনো প্যারাই হবে না, এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কাম অ্যাক্রস মানে কি? দেখা পাওয়া, পরীক্ষায় আসা। কাম অ্যালং মানে উপস্থিত হওয়া। কাম অ্যাবাউট মানে সংগঠিত হওয়া। কাম আউট প্রকাশিত হওয়া। এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। কোনো কিছু খুঁজে পাওয়া মানে কাম বাই। কাম টু মানে পরিমাণ হওয়া। কাম আপ টু মানে কি? না আসা পর্যন্ত। কাম রাউন্ড মানে কি? রিকভার বা সুস্থ হওয়া, পরীক্ষায় আসা। কাম অফ মানে কি? জন্মগ্রহণ করা। কাম এট মানে কি? পিছনে তাড়া করা। কাম ডাউন মানে কমে যাওয়া। কাম অফ মানে কোনো কিছু ঘটা। কাম আফটার মানে কি? অনুসরণ করা, পরীক্ষায় আসা। কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা। কাম ওভার মানে মনে আসা। কাম আপন মানে কি? হঠাৎ আক্রমণ করা বা দেখা করা। এটা হচ্ছে পূর্বা, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো কেমন প্রশ্ন আসে আসলে আমরা একটু সলভ করি। ইয়েস্টারডে আই কাম অথবা কেম ড্যাশ দ্য ওল্ড ফ্রেন্ড, মাত্র পড়ায় আসছি। ওই যে ওল্ড মেন কি করছে? কেম অ্যাক্রস মানে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি? মাত্র পড়ায় আসছি, মাত্র পড়ে আসছি। দেখছো টেক্সট বুকের সাথে অ্যাডমিশনের কোশ্চেন কতটা রিলেটেড। কাম অ্যাক্রস মানে কি? কাম অ্যাক্রস মানে কি? মাত্র বললাম এটা পড়বা, আসবে। হঠাৎ দেখা পাওয়া, ঠিক আছে। আচ্ছা, টেক দিস মেডিসিন এন্ড সুন ইউ উইল কাম ড্যাশ। তো এখানে আমরা আরো একটা জিনিস পড়ছি মাত্রই, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার, রিকভার অথবা তোমার আরোগ্য লাভ করা।
আরোগ্য লাভ করা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? কাম রাউন্ড। বুঝছি, বুঝতে পারছি। এগুলা বাকিগুলা নিজেরা পড়বা, পারবা। এগুলা এগুলা খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস এগুলা। তারপরে ধরো এই যে হোয়াই এডুকেশনের আরেকটা হচ্ছে দ্য স্টারফিশ স্টোরি। তখন এই যে এত কিছু দেখতেছে, দেখে জিজ্ঞেস করলো, এই তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং ইয়াং ম্যান? তুমি কি করতেছো? প্রশ্ন। If the starfish are only still on the beach when the sun rises, they will die. তার মানে তারা যদি এই বিচে থাকে সূর্য ওঠা পর্যন্ত, তারা মারা যাবে। ডাই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা না পড়লে অ্যাডমিশনে মারা খাবা। তাহলে কি এটা তোমাদের পড়ার জিনিস, পড়াইছি প্রথম ক্লাসে। ডাই দিয়ে যত প্রিপোজিশন, সো আই এম থ্রোয়িং দেম ইনটু ওয়াটার। তার মানে সে বুঝাইতেছে তারা যদি তীরে থাকে তাহলে তারা মারা যাবে সূর্য উঠলে। দা বয় অ্যানসার্ড। এখন এটা একটা ফালতু কথা, মাঝখানে ঢেউ ছিল বলেই তো তারা পারে আসছে। পারে আইসা যদি দেখে থ্রো করতেছে, তার মানে কি সে ফাইজলামি করতেছে। দিস ইজ রিডিকুলাস। রিডিকুলাস মানে হাস্যকর, এটা আমরা লুডিক্রাস অথবা লাফেবল বলতে পারি। দেয়ার আর 100 miles of beach and thousands of starfish. এখানে কি বিচটা অনেক বড় এবং এখানে কি হাজার হাজার স্টারফিশ আছে। ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি ইউ থ্রো ইন, ইউ কান্ট মেক দ্য ডিফারেন্স। তার মানে তুমি ভাবতেছো যে এখানে হাজার হাজার আছে, পারে তুমি 2-3 জনকে সরাইতে পারলা, বাট আলটিমেটলি সবাই তো সরাইতে পারবা না, এটা তোমার কোনো লাভ হবে না। ইট ম্যাটার্স টু দিস ওয়ান, দ্য বয় সেড। এখন ওই ছেলেটা বললো যারে মারতেছি তার ব্যাপার এটা। As he threw the another starfish into the waves, he told the old man, and it matters to this one too. এবং সে দুই একটারে মাইরে খুব ভাব ধরতেছিল। তার মানে এটা কি বুঝাইলো বলো তো? খারাপ একটা কাজ করতেছে, কি দরকার হুদাই ঢিল মারা? তোমরা অনেকে আসো না, মাছ টাছ পুকুরে দেখলো হুদাই ঢিল মারো, মানে যারা গ্রামে থাকো, এই কাজগুলো করা ঠিক না, কোনো দরকার নেই, অযৌক্তিক কাজ। তারপর ধরো আমাদের আরেকটা স্টোরি হচ্ছে ফাইন্ডিং হ্যাপিনেস, সুখ খুঁজে পাওয়া। ওয়ান্স এ গ্রুপ অফ 15 কি 15 না 50, এটা once a group of 50 people were attending a seminar. 50 জন মানুষ একটা সেমিনার করতেছিল। At one stage the speaker decided to do a group activity to illustrate a point he was making. তার মানে যে স্পিকার সে হচ্ছে একটা পয়েন্টে এসে মনে করলো যে সে একটা প্রেজেন্টেশন দেই, একটা কিছু ইলাস্ট্রেট করি বা একটা কিছু প্রদর্শন করি। ঠিক আছে, ইলাস্ট্রেট মানে কি এখানে প্রদর্শন করা, বা আমরা বলতে পারি ব্যাখ্যা করা, এক্সপ্লেন অথবা রিপ্রেজেন্ট। ঠিক আছে, হি গেভ এ বেলুন টু ইচ অ্যাটেন্ডি। সে কি করছে, সবাই একটা করে বেলুন দিছে, ভাই নেন। ইচ ওয়ান ওয়াজ আস্কড টু রাইট হিজ অর হার নেম ইউজিং এ মার্কার অর পেন। এখন তারে বলছে বেলুন গুলা দিয়ে যে প্রত্যেকে একটা মার্কার নিয়ে ভাই বা আপু আপনাদের নামগুলা লেখেন। আচ্ছা, হি গেভ এ বেলুন টু ইচ অ্যাটেন্ডি। অ্যাটেন্ডি মানে কি? অ্যাটেন্ড হচ্ছে ভার্ব, অ্যাটেন্ড হচ্ছে ভার্ব। অ্যাটেন্ডটা কি? অ্যাটেন্ড হচ্ছে ভার্ব, অ্যাটেন্ড হচ্ছে ভার্ব। আর যারা অ্যাটেন্ড করে তারা হচ্ছে অ্যাটেন্ডি, অ্যাটেন্ডি, সরি অ্যাটেন্ডি। তারা হচ্ছে অ্যাটেন্ডি, অ্যাটেন্ডি যারা অংশ নেয়। ঠিক আছে, এটা কি? এটা কিন্তু নাউন। Each one was asked to write his marker pen. Then he collected all the balloons and put them in another room. Put দিয়ে আমরা গ্রুপ ভার্ব শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের লার্নিংটা কি? Put as group verb, group verb। আচ্ছা, then he took all the attendees to the room and asked them to find the balloons with their name within 5 minutes. এখন সে একটা রুমে তাদের সবার নামগুলা লেখাইছে যে আপনাদের নামগুলা লেখেন। তারপরে সে আরেকটা রুমে নিয়ে গেছে, যায় বলতেছে ছাইড়ে দিছে বেলুন গুলা যে এখন আপনাদেরটা খুঁজেন। এভরিওয়ান ফ্র্যান্টিক্যালি
মানে পাগলের মতো, উন্মাদের মতো, ক্ষিপ্ত, ঠিক আছে। ম্যাড অথবা বার্সার্ক, সার্চ ফর দ্য বেলুন উইথ দেয়ার নেম কোলাইডিং উইথ ইচ আদার। এখন তোমাদের এটা আমি পড়াইছি, আজকে আর পড়াবো না। এটা কি আমার কি, এটা কি প্রোনাউন তোমরা বলবা? এটা কি রেসিপ্রোশাল প্রোনাউন না? রেসিপ্রোশাল প্রোনাউন না? এটা কি ওয়ান আনাদার, আরেকটা কি ইচ আদার। এটা আমি পড়াইছি আগের প্যাসেজেই, জাস্ট এটা একটু দেখে নিবা, ঠিক আছে। তাহলে এটা কি আমার এইচডব্লিউ, এটা নোটের জায়গায় অ্যাড করবো ওই কথাগুলো, এখান থেকেও প্রশ্ন আসছে। পুশিং অ্যারাউন্ড আদার্স and there was utter chaos. chaos মানে কি, কোলাইড মানে ধাক্কা লাগা, সংঘর্ষ, আর ইচ আদার কি রেসিপ্রোশাল প্রোনাউন। তার মানে দেখো বেলুনের মধ্যে নাম লিখে আরেকটা জায়গায় ছাড়ে দিছে, দিয়ে বলতেছে এখন যে যার বেলুনটা খুঁজেন, ঠিক আছে। তো এখন তাদের মধ্যে কি নিজের নামের বেলুন খুঁজে বের করতে যায় সংঘর্ষ হয়েছে। তো এই জন্যই কিন্তু সবাই মিলে কোনো কাজ করতে হয়, একা একা করলে বা কারো বিরুদ্ধে কাজ করাটা। এখন আমরা পুট দিয়ে এটা পড়বো, এটা আমাদের অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট এখানে বলবো নিজেদের পড়ার জন্য, এটা নিজেরা পড়বা, নিজেরা এটা পড়বা, পড়ে তারপরে আসো আমরা কয়েকটা, এখান থেকে অনেক কোশ্চেন আসছে, এত সলভ করার আমাদের দরকার নাই। আমরা কয়েকটা কোশ্চেন এখান থেকে আমরা সলভ করব, যেগুলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, তাইলে ধরো পুট আপ উইথ, এটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে আসা কোশ্চেন বা এটা আসবে এরকম একটা কোশ্চেন। তো এটার মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা, এটার মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা। তো এটারে আমরা কি বলতেছি? টলারেট, এটারে বলতেছি টলারেট। এরকম এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, নিজেরা সলভ করবা। তারপরে আসো আমরা বাকিটাতে যাই, এখানে সলভ করানোর কিছু নাই, এটা নিজেদের কাজ। At the end of 5 minutes, no one could find their own balloon. 5 মিনিট পরেও, 5 মিনিট শেষ হয়ে যাওয়ার পরেও কেউ তাদের নিজের বেলুন খুঁজে পাইলো না। Now the speaker asked each one randomly to collect a balloon and give to the person whose name was written on it. এখন ধরো একটা ঘরের মধ্যে সব বেলুন গুলা রাখা বললো নিজের নামগুলা খুঁজ, মানে নিজের নামগুলা খুঁজো, নিজের নাম আল্লাহ বেলুন খোঁজো। তো এখন তুমি চিন্তা করো একটা রুমের মধ্যে 20 জন এরকম দৌড়াদৌড়ি করতেছে তার নিজের নামটা খোঁজার জন্য, কেউই সফল হইলো না। এরপরে তারে কি বলা হইলো বলো তো? এরপরে বলা হইলো আচ্ছা সবকিছু বুঝলাম, এখন একটা কাজ করেন, আপনার হাতের কাছে যে বেলুনটা পান সেই বেলুনটা নিয়ে বলেন যে কার বেলুন, তার কাছে দিয়ে দেন। ওকে, তারপর কি উইথিন মিনিটস, 1 মিনিটের মধ্যে এভরিওয়ান দিয়ে আমরা একটা রাইট ফর্ম অফ ভার্বের আজকে রুলস পড়বো, হ্যাড দেয়ার ওন বেলুনস। তার মানে ধরো আমি একটা বেলুন পাইলাম, পায়ে বললাম যে এটা আমার অমুকের বেলুন, অমুক এসে আমার হাত থেকে নিয়ে গেল। আবার অমুক একটা বেলুন পায়ে বললো এটা আমার বেলুন, আমি তার কাছ থেকে নিয়ে গেলাম। তারপরে দ্য স্পিকার বিগান, অর্থাৎ সে বলা শুরু করলো, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ, এইটাই আমাদের জীবনে হচ্ছে। এভরিওয়ান ইজ ফ্র্যান্টিক্যালি লুকিং ফর হ্যাপিনেস, সবাই কি পাগলের মতো ওই যে বেলুন গুলা খোঁজার মতো হ্যাপিনেস খুলতেছে, নট নোয়িং হোয়ার ইট ইজ, আসলে জানেই না সুখটা আসলে কোন জায়গায়। এটা কিন্তু খুবই ফিলোসফিক্যাল একটা কথা, সবাই সুখের পিছনে পাগলের মতো মানে দৌড়াচ্ছে, কিন্তু সুখটা যে আসলে কিসে সে আমরা সেটা জানি না। এখন এটা আমি অ্যাড করি নাই, তোমরা পড়ে নিবা। এটা মেডিকেলের জন্য কোটি % ইম্পর্টেন্ট। লুক অ্যাজ গ্রুপ ভার্ব, এটা তোমাদের এইচডব্লিউ, দেখি পারো কিনা। অনেকগুলো এইচডব্লিউ দিলাম, দেখবো কে দাও। লুক অ্যাজ গ্রুপ ভার্ব, তোমরা নোটটা করে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এই গ্রুপের পাশাপাশি এসিএস 26 ব্যাচ যে অফিসিয়াল ওইটাতেও পোস্ট দিও, ওইটাও তো হচ্ছে তোমাদের জন্যই গ্রুপ। তো আওয়ার হ্যাপিনেস লাইস ইন দা হ্যাপিনেস অফ আদার পিপল, আসলে আমাদের হ্যাপিনেসটা অন্য মানুষেরটাকে আমরা কতটা হ্যাপি করতে পারতেছি তাদের উপর নির্ভর করতেছে বা তাদের উপর নির্ভরশীল। গিভ দেম দেয়ার হ্যাপিনেস, ইউ উইল গেট ইউর ওন হ্যাপিনেস। এটা খুব সুন্দর একটা কথা, যে যে তোমার কাছ থেকে যতটা ডিজার্ভ করে তুমি তাকে ততটাই দাও। তুমি যদি অন্য মানুষকে খুশি করো, তোমার কাজের দ্বারা যদি অন্য মানুষ খুশি হয়, তুমি অটোমেটিক্যালি খুশি হয়ে যাবা বা সুখী হবা, এটা একদম প্রকৃতির নিয়ম। অ্যান্ড দিস ইজ দ্য পারপোজ অফ হিউম্যান লাইফ, এটাই কিন্তু কি আমাদের জীবনের উদ্দেশ্য, ঠিক আছে। দ্য পারসুট অফ হ্যাপিনেস, ঠিক আছে। হ্যাপিনেস স্পেলিংটা আমরা খেয়াল করব। পারসুট মানে হচ্ছে কোনো কিছু সাধনা, জীবনের যে সাধনা সেটা। হ্যাপিনেস লাস্টে কি নেস আছে,
ডাবল পি, এটা আমরা খেয়াল করব, এটা কি আমাদের একটা নাউন প্লাস ডাবল পি আছে। আর পার্সুট মানে কি সাধনা, ওয়ার্শিপ, কি অ্যাকমপ্লিশমেন্ট। বুঝছো? এতটুকুই ছিল আমাদের প্যাসেজ। এখন এই রুলসটা আমরা পড়বো, রাইট ফর্ম অফ ভার্বের এই রুলসটা আমরা পড়বো। 1 মিনিট ধরো, একটু পানি খাইনি। হ্যাঁ, অ্যাটেন্ডি নাউন হবে। হ্যাঁ, ডাই দিয়ে আগে পড়তে বলছিলাম, লুক দিয়েও পড়বা, পুট দিয়েও পড়বা, যেগুলা বলবো সবগুলাই পড়তে হবে। আচ্ছা দেখো, নোর সাথে বডি মিলাই, নো বডি। নোর সাথে থিং মিলাই, নাথিং। নোর সাথে ওয়ান মিলাই, নো ওয়ান অথবা নান। ঠিক আছে, ঠিক সেভাবে এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, এদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। এদের সাথে সবসময় কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক এইভাবে এগুলা তোমরা লিখবা, লিখে তোমরা আমাকে দেখাবা। যেরকম ধরো এখানে বললাম এভরিওয়ান হ্যাজ ডান হিজ অর হার হোমওয়ার্ক। এভরিওয়ান এর পরে আমাদের কি বসতেছে? সিঙ্গুলার ভার্ব। সামবডি হ্যাজ লেফট দ্য হার পার্স, এনিবডি ওয়াজ ক্যাপেবল অফ ডুইং ইট। ঠিক আছে, তার মানে কি এদের আমাদের সিঙ্গুলার ভার্ব বসতেছে, সিঙ্গুলার ভার্ব বসতেছে। ঠিক আছে, তাহলে আমরা বলো এটা 26তম বিসিএস আসছে, এটা কি হবে? এটা দেখি তোমরা পারো কিনা। স্যার, স্যার এই রুল আপনার সেকেন্ড পেপার কোর্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি পড়াইছি এই রুল। এখানেও আসছে, এখানেও পড়াই দিলাম। রিলেট করতে হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র রিলেট করতে হবে, কোনোটাই বিচ্ছিন্ন না, সবগুলা রিলেট করতে হবে। তো এটা আমার কি হবে বলো তো? সি হবে। হ্যাঁ, সি হবে, কারণ কি এভরিবডির পরে কি সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, তাইলে এখন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বুঝছো? তো এমসিকিউ প্র্যাকটিস তোমরা পারবা, তোমাদের কঠিন কঠিন যে ইনসাইট গুলা দিছি তোমরা পারবা। আমি 2-3টা এমসিকিউ জাস্ট সলভ করে দিব, তোমরা পারবা, বাকিগুলা নিজেরা সলভ করবা। এডুকেশন ইজ রেট্রোগ্রেসিভ অ্যান্ড কনজারভেটিভ। মানে আমাদের যেটা প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভের অপোজিট রেট্রোগ্রেসিভ, এটা হবে না। কনজারভেটিভ হইতে আমাদের এডুকেশন শিখায় না। স্ট্যাগনেন্ট অ্যান্ড অপোজড টু চেঞ্জ, এটা তো হবেই না। এটা কি হবেই? এটা কিন্তু হবেই না, এটা হবেই না। তারপরে ধরো নট রেসপেক্টফুল টু দ্য কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ভ্যারিয়েশন, এটাও হবে না। রেসপেক্টফুল হইতে শিখায়। ডিসরেসপেক্টফুল টু হিউম্যান ভ্যারাইটি, হবেই না। তাইলে এখানে আমি যেটা করছি, নট লাগাইছি কিন্তু আগে। তাইলে নট রেট্রোগ্রেসিভ মানে কি? ধরো আমাদের প্রোগ্রেসিভ যেটা আছে, প্রোগ্রেসিভ, এইটার আমাদের অ্যান্টোনিমটা হচ্ছে রিগ্রেসিভ, সরি রেট্রোগ্রেসিভ অথবা রিগ্রেসিভ। তো আমরা যদি বলি এটার আমরা ধরো মানে আমাদের এই চিহ্নটা যদি দেই, মানে সমতুল্য, আমরা বলতে পারি নট রেট্রোগ্রেসিভ, নট রেট্রোগ্রেসিভ অথবা কনজারভেটিভ। নটটা কিন্তু এই রেট্রোগ্রেসিভের সাথেও আছে, আবার এই কনজারভেটিভের সাথেও আছে। এই প্রশ্নটা অনেকে ভুল করো। হ্যাঁ, নট দিছে ঘোরানোর জন্য, দেখছো? নট যে দিছে ঘোরানোর জন্য, বুঝতে পারছো? এইটাই লার্নিং। এমসিকিউ একটা প্র্যাকটিস করাবো, একটাই আসবে বা একটাই আটকাবা। দেখো এখান থেকে এই প্রশ্নটা আসছে, এই প্রশ্ন আমি তোমার নিজে সলভ করাই দিয়ে কোনো লাভ আছে? এডুকেশন ইজ বাই ডেফিনেশন প্রোগ্রেসিভ, এটা প্যাসেজেই আছে, প্যাসেজেই আছে, প্যাসেজেই আছে। তাহলে তোমার আমি প্র্যাকটিসটা করাইলাম কি? নট রেট্রোগ্রেসিভ। এইটাই হচ্ছে পড়তে হয় এইভাবে, এইভাবেই পড়তে হয়, পড়াইতে হয় এইভাবে। তাহলে এইটা আমার লাস্ট বলো তো, হোয়াট ইজ দ্য পারপোজ অফ অথর অফ দ্য প্যাসেজ? এখানে তাদের মানে অথরের উদ্দেশ্যটা কি? আমাদের অথর যে আছে তার উদ্দেশ্যটা কি? বলো, এটা কি হবে? আমাদের অথর যে আছে তার উদ্দেশ্যটা কি? এখানে অথরের উদ্দেশ্য কি? অথরের উদ্দেশ্য হচ্ছে টু পুট আপ দ্য ফাংশন অফ এডুকেশন ইন আওয়ার লাইফ, মানে আমাদের লাইফে এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট এইটা তুলে ধরাটাই আমাদের অথরের উদ্দেশ্যটা ছিল। তো এই এমসিকিউ গুলা নিজেরা প্র্যাকটিস করবা, তো নিজেরা প্র্যাকটিস করবা। এবং এখানে আমাদের তোমার অনেক অ্যাডমিশনের কোশ্চেন দেওয়া আছে,
অনেক অ্যাডমিশনের কোশ্চেন দেওয়া আছে, অ্যাডমিশনের কোশ্চেনগুলা দেখবা। তো এখন আমরা ফ্লো চার্টটা পড়বো। ফ্লো চার্টটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট এবং আসে, যতটুকু পড়াইছি ফ্লো চার্ট এইটাই আসবে। এটাই এইচএসসি পরীক্ষায় সারা দেশের স্টুডেন্টরাই তো আসো বিভিন্ন জেলা থেকে, এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় চলে আসছে, এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় চলে আসছে। এই যাও প্রশ্ন আউট করে দিল, কোনো না কোনো বোর্ডে আসবে। সেটা তুমি এইচএসসি 26-এ 2 বছর আগেও বলে দিলাম, 1 বছর আগে এইচএসসি 25-এও বলে আসবে। তাহলে এখানে আমরা এই যে টেক্সটটা পড়লাম, তারপরে ধরো আমাদের কি করব বলতো, আমাদের এইটা হচ্ছে ফ্লো চার্টটা করব। তাহলে ফ্লো চার্টটা কি? বেসড অন ইউর রিডিং মেক এ ফ্লো চার্ট অন এডুকেশন অন ভ্যালুস। আমরা এডুকেশন আর ভ্যালু নিয়ে আমরা একটা ফ্লো চার্ট বানাবো। এনহ্যান্সিং স্কিলস অ্যান্ড অ্যাবিলিটি, এখানে কোনো ফুল স্টপ দিব না, 1 2 3 4 এভাবে শুরু করব। যে স্ট্রাকচার প্রত্যেকটা সেম স্ট্রাকচার, আর আমি কি করব ফ্লো সাইন দিব। তাহলে কি এনহ্যান্সিং কি বলতো, এনহ্যান্সিং অ্যাবিলিটিস অ্যান্ড স্কিলস, ফ্লো সাইন দিলাম। তারপর কি টিচিং আজ ভ্যালুস, এই যে দিলাম। তারপরে কি আমাদের বলতো, ডেভেলপিং সেলফ রেসপেক্ট, কি দিলাম আইএনজি দিলাম। তারপরেরটা আমাদের কি আছে বলতো, লার্নিং টু ট্রাস্ট আদার, আইএনজি আছে। তারপরেরটা আমাদের কি দিলাম, নোয়িং দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, তারপরে ফ্লো সাইন ডেভেলপিং দ্য কম্পেশন। তার মানে কি প্রত্যেকটা শেষে আইএনজি আছে, প্রত্যেকটা শেষে আইএনজি আছে, প্রত্যেকটা শেষেই আইএনজি আছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু প্যাসেজগুলো আমরা তুলে আনছি এবং ফ্লো চার্টের উপর ডেডিকেটেড একটা ক্লাস হবে, ফ্লো চার্টের উপর ডেডিকেটেড ক্লাস হবে, বুঝছো? তাহলে আসো আমরা এখন সেম প্যাসেজটারই সামারি করি। দেখো সামারিটা আমরা কিভাবে করছি, প্যাসেজটার অতটুকু প্যাসেজের, আসো আমরা সেটা দেখি। আচ্ছা, এডুকেশন ইনহ্যান্সেস আওয়ার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, এই যে তোমার হ্যান ত্যান নানা কথা বলছে, আসলেও তো আমাদের সবগুলাই কি আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি না, আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি না। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইট মেক্স আস ক্রিয়েটিভ টু, ইট মেক্স আস ক্রিয়েটিভ টু। তাহলে এখানে আমরা একটু প্যারাফ্রেজ করতে পারি, এখানে আমরা অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এস দিতে পারি, আমরা অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এস দিতে পারি। অ্যান্ড ক্রিয়েটিভ টু, ইট মেক্স আস ফ্রি অ্যান্ড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্সেস। কিসের ডিফারেন্সেস দরকার নেই, পার্থক্যগুলো বুঝতে সাহায্য করে। ইট ডেভেলপস আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং, ইট অলসো টিচেস আস হাউ টু ফেস ডিফিকাল্ট সিচুয়েশন। অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। উই ক্যান অলসো লার্ন ফ্রম নেচার, নেচার টিচেস আস টু বি কি লিবারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। শেষ। সহজ কিন্তু ইফেক্টিভ, ইফেক্টিভ। সামারির নিয়মগুলা প্রত্যেকদিন কি বলবো, 5 থেকে 6টা লাইন লিখবা, এভাবে প্যারাফ্রেজ করবা, এই তো, এই হচ্ছে কথা। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাও ইউজ করা যাবে। ফারদিন খুব ভালো কথা বলছে, খুব সুন্দর। এই যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং গুলাই তোমাদের মধ্যে আমি গ্রো করতে চাইছি, এটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে করতে পারবা, বুঝছো বাকিরা? এইটার যে ব্যবহারটা দেখাইছি এটা দিয়ে কিন্তু করতে পারবো। এইটাই তো লার্নিং, এইটাই তো পড়ানোর সার্থকতা, যে পুরা জিনিসটা এইটার যে আমি অ্যাপ্লাইটা দেখাইলাম, তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, অ্যাপ্লাই করতে পারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের টোটাল ক্লাস ফার্স্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং ক্লাসটা দেখে তোমরা উপকৃত হবা। ক্লাসটা দেখে ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়াও আমার একটা গ্রুপ আছে, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, একটা ফেসবুক পেজ আছে। এই নিচের কমেন্টে মানে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে কানেক্টেড হতে পারো এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে, তারপর হচ্ছে জুনিয়রদেরকে সাজেস্ট করতে পারো। তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট সেশনে।